Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকারের ভয়ের অনুভূতি পেতে আফনান দ্য হরওয়ার্ল্ডের সাথেই থাকুন, দেশ ও দেশের বাইরে যেখান থেকে। আফনান দ্য হরওয়ার্ল্ডের আজকের থার্সডে নাইটের 199তম এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই এপিসোডে আপনাদের পাঠানো 6টি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি ঘটনাগুলো আপনাদের ভয়ে শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehourworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে পাঠাতে কিন্তু ভুলবেন না। আপনারা ঘটনা পাঠালেই আমরা ইনশাল্লাহ সেগুলো প্রচার করতে পারবো। অনেকে আমাদেরকে বলেন যে দীর্ঘ ঘটনা চাই, আমরাও কিন্তু একই কথাই আপনাদেরকে রিপ্লাই দিই, তা হচ্ছে আপনারা না পাঠালে কিন্তু আমরা ঘটনা প্রচার করতে পারবো না, আফনান দ্য হরওয়ার্ল্ডের যাত্রা থেমে যাবে। এজন্য আপনাদের জানা আপনাদের সাথে ঘটে যাওয়া এমন সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে দ্রুত লিখে বা রেকর্ড করে ইমেল করে দিন। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা ভয়েস কলে কোনো ধরনের ঘটনা নেওয়া আমাদের পক্ষে পসিবল হয় না। অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া এই যে আমার ফোন নাম্বার, আমার সাথে যোগাযোগ করুন, আমার কাছে একটা ঘটনা রয়েছে। এইভাবে আমরা আসলে ঘটনা নিতে পারি না বলে আন্তরিকভাবে দুঃখিত। প্রিয় লিসেনার্স, চলুন আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাব। আজকের এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম ওমর ফারুক। ওনার পাঠানো আরও একটি ঘটনা আমরা এর আগেও প্রচার করেছিলাম। ওনার বাড়ি মানিকগঞ্জ জেলায়, গ্রামের নাম চর বিরাটি। উনি নিজের পরিবারের একটি ঘটনা পাঠিয়েছেন, তবে উনি সঙ্গত কারণে পরিবারের কিছু সদস্যের নাম ছদ্মনাম হিসাবে ব্যবহার করেছেন, যদিও বা আসল নামগুলো উনি আমাদেরকে লিখে পাঠিয়েছেন। চলুন ঘটনায় চলে যাই। ওনাদের যে গ্রাম, এই যে চর বিরাটি, এটা বেশ ছায়া ঢাকা একটি গ্রাম। ওনাদের যেই বাড়িটা, এটা কিন্তু গ্রামের একদম মাঝখানে। ওনার বাবা একজন রেমিটেন্স যোদ্ধা, প্রবাসে হাড় ভাঙা খাটুনি খেটে কিন্তু অনেক টাকাই পাঠিয়েছেন আল্লাহর রহমতে। সেই টাকায় বাড়িতে একতলা একটি পাকা বাড়ি করা হয়। এই যে ওমর ফারুক ভাই, উনি কিন্তু এক ভাই এক বোন, অর্থাৎ বাবা মায়ের একমাত্র ছেলে। ওনার আরও একটি ছোট বোন রয়েছে। একটা পর্যায়ে হয় কি, একটা মেয়ের সাথে ওনার সম্পর্ক হয়ে যায়। একগুঁয়ে স্বভাবের কারণে পরিবারের অমতেই মেয়েটিকে বিয়ে করেন। মাশাল্লাহ, ওনার ওয়াইফ দেখতে সুন্দরী। এটাই একটা কাল হয়ে গেল ওনার জন্য। আশেপাশে অনেকেই কিছু কিছু কথা বলতে লাগলো। সেটা কেমন? সেটা হচ্ছে যে ওনার মাকে, অর্থাৎ এই যে ওমর ফারুক ভাইয়ের মাকে এসে কিছু পাড়া প্রতিবেশীরা কুমন্ত্রণা দিচ্ছে যে আপা, আপনার ছেলে তো এই যে মেয়েটাকে বিয়ে করছে, পছন্দ করে বিয়ে করছে, মেয়েটাও দেখতে সুন্দরী, দেখবেন যে এই মেয়েটা আপনার ছেলেকে এমনভাবে বশ করে ফেলবে, আপনার ছেলেকে আপনার কাছ থেকে নিয়ে যাবে। আপনার মেয়েকে বিয়ে দিয়ে দিলে আপনি তো একা হয়ে যাবেন। তখন এই ছেলেকে নিয়ে যদি এই মেয়ে আলাদা হয়ে যায় বা আপনাকে বের করে দেয়, আপনার হাজব্যান্ড এত কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠিয়েছে, তাকে যদি বঞ্চিত করে, আপনাদের হাজব্যান্ড ওয়াইফকে যদি বাইরে বের করে দেয়, তখন কি হবে? সুযোগ থাকতে এই মেয়েকে কোনো একটা ব্যবস্থা করেন। এদিকে শুরুর দিকে কিন্তু এই ওমর ফারুক ভাইয়ের মা ওমর ফারুক ভাইয়ের স্ত্রীর সাথে ভালো ব্যবহারই করতেন। কিন্তু আরেকটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে ওমর ফারুক ভাইয়ের মা কিন্তু আগে থেকেই একটু বেশ মেজাজি স্বভাবের ছিলেন। কেননা যেহেতু এই ওমর ফারুক ভাইয়ের বাবা বেশ অনেক বছর বিদেশে থাকতেন, পরিবারকে শক্ত হাতে ওনার মাকেই সামলাতে হতো। এই জন্য মেজাজ গরম না করেও তো উপায় নাই, তা না হলে তো উনি ওনার ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারবেন না। এজন্যই মূলত উনি বেশ কঠোর ছিলেন। এদিকে কঠোর হৃদয়ে হলেও নিজের ছেলের বউর সাথে তো অতটা কঠোরতা উনি দেখাতে পারছিলেন না। প্রবলেমটা হয়ে গেল হচ্ছে এই পাড়া প্রতিবেশীদের কারণে ওনার মনের মধ্যে সেই কঠোরতা আবার জেগে উঠল। এই একই কঠোরতা যখন উনি ওনার ছেলের বউর সাথে দেখাতে গেলেন, তখনই বাঁধল বিপত্তি। এদিকে ছেলের বউর সাথে শাশুড়ির নিত্য নৈমিত্তিক ঝগড়া লেগেই থাকে। পান থেকে চুন খুসলেই
ওই যে আমরা বলি না যে পান থেকে চুন খুসলেই ঝামেলা শুরু হয়, ওইরকম ঝামেলা শুরু হয়ে গেল। এদিকে কি হলো, এই ওমর ফারুক ভাইয়ের স্ত্রী সেও বলতেছে যে কি ব্যাপার, তোমার মা এরকম আচরণ করে কেন, মানে সংসারে যেটা হয় আর কি, সারাটাক্ষণ, অর্থাৎ যখন তারা ঘুমিয়ে থাকেন এই সময়টা বাদে সারাক্ষণ এই হই হট্টগোল ঝগড়া চেঁচামেচি লেগেই থাকে। আর ওমর ফারুক ভাইও খেয়াল করেছিলেন এই ঝগড়া বাঁধানোর মূলে কিন্তু ছিলেন তার মাই। ইচ্ছাকৃতভাবেই উনি এই কাজটি করতেন। এর পিছনে একটা উদ্দেশ্যও ছিল, তা হচ্ছে এ ধরনের সমস্যার কারণে ওনার ছেলের বউ যেন ওনার ছেলেকে ডিভোর্স দিয়ে চলে যায়, এরপর উনি ওনার পছন্দ মতো একটা মেয়েকে নিয়ে আসবেন, তার সাথে যা খুশি তাই করতে পারবেন, এরকম একটা ইচ্ছা ছিল। এই যে এত কাহিনী করছেন উনি ইচ্ছাকৃতভাবে, কাজ তো হয় না। তার ছেলে তার স্ত্রীকে ছাড়ে না, এদিকে ছেলের বউ তার স্বামীকে ছাড়ে না। যখন দেখলেন কোনো কাজ হচ্ছে না, এরপর ঘটলো আর একটা ঘটনা। সেটা হচ্ছে যে ওই প্রতিবেশী একজন ব্যক্তি, এই মহিলা আবার কি করতো, নিজের পরিবারে সবসময় কালো জাদুর চর্চা করত। কালো জাদুর চর্চা করা বলতে উনি নিজে কোনো কবিরাজ ছিলেন না, তান্ত্রিক ছিলেন না, কিন্তু পরিবারে কোনো সমস্যা হলেই কোনো কবিরাজের কাছে গিয়ে কালো জাদুর আশ্রয় নিতেন। তো এই মহিলার কাছে যখন ওমর ফারুক ভাইয়ের মা গেলেন, বললেন যে এই ব্যাপার, আমার ছেলে তো তার বোর কথা ছাড়া নড়েও না চড়েও না, এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা বললে, তখন ওই মহিলা বলেন যে আরে এটা তো খুব একটা সাধারণ বিষয়, এই সমস্যা কাটানো তো কোনো ব্যাপারই না, আপনি আপনার ছেলে আর ছেলের বোর মাঝখানে বিচ্ছেদের জাদু করে দেন, তাহলেই তো হয়ে যায়। যখন এই বুদ্ধি দিয়েছেন তখন তো ওমর ফারুক ভাইয়ের মা এই জিনিসটা মাথায় নিয়েছেন, শয়তান তাকে ধোঁকা দিয়ে দিয়েছে। উনিও চিন্তা করলেন আসলেই তো তাই, এত ঝামেলা করে লাভটা কি, প্রতিদিন ঝগড়াঝাটি করে লাভটা কি, এতে জাদুটোনা করে ফেলি, ছেলের বউ ছেলের থেকে চলে যাক, কেউ কাউকে দেখতে পারবে না, ডিভোর্স হয়ে যাবে, ঝামেলা চুকে গেল। তখন উনি এই পদ্ধতিটাই অবলম্বন করলেন। উনি যেটা করতেন সেটা হচ্ছে, এই যে ওমর ফারুক ভাইয়ের স্ত্রী উনি যখন চুল আঁচড়াতেন, তখন দেখা যেত যে চিরুনির সাথে চুল থাকে, এই চুলগুলো উনি খুলে কোনো জায়গায় ফেলে দিতেন, বা মানুষ যখন হাঁটাচলা করে তখন তো এমনিতেও ফ্লোরের উপর চুল পড়ে থাকে, এই চুলগুলো ওমর ফারুক ভাইয়ের মা সংগ্রহ করতে থাকলেন। এরপর ওনার স্ত্রী যখন নখ কাটতেন, এই নখগুলো উনি সংগ্রহ করতেন। এগুলো সংগ্রহ করতে করতে যখন মোটামুটি জমে গেছে অনেকটাই, এরপর মূলত এটা উনি কবিরাজের কাছে নিয়ে গেলেন, যেই কবিরাজের সন্ধানটা ওই প্রতিবেশী দুষ্টু মহিলাই দিয়েছিল। এরপর কালো জাদু করা হলো এগুলো দিয়ে। এর মধ্যে কিন্তু বেশ অনেকগুলো দিনই কেটে গেছে, ওমর ফারুক ভাইয়ের একটা ফুটফুটে কন্যা সন্তানও হয়েছে। তো এরপর যখন এই কালো জাদুর প্রভাবটা পড়তে শুরু করলো, তখন দেখা গেল যে যেই মানুষটা তার হাজব্যান্ড ছাড়া কিছুই বুঝতো না, তার হাজব্যান্ডকে দেখলেই সে তেলে বেগুনে চলে উঠতো, হাতের কাছে যা থাকতো সেটা দিয়েই নাকি মারতে আসতো। ওমর ফারুক ভাই এটাই বলেছেন যে হাতের কাছে কোনো একটা জিনিস আছে, তেরে আসছে মারার জন্য, যে তোকে দেখলে আমার শরীর জ্বলে যায়, তোকে দেখলে আমার শরীর ঘিন ঘিন করে, তোর শরীর থেকে দুর্গন্ধ আসে, এই ধরনের কথা। অথচ ওনার শরীর থেকে দুর্গন্ধ আসার কোনো কথাই নাই, গোসল করে আসছেন, কোনো কারণে শরীরে পারফিউম দিয়েছেন, এরপরও তার স্ত্রী বলছে তার শরীর থেকে নাকি দুর্গন্ধ আসছে, তার কাছেই আসা যায় না, এরকম বলে আর কি, যে তোর কাছে কি, মানে তুই করে কথা বলা শুরু করেন আর কি। আর এই ধরনের কথাবার্তা যখন বলতেন, ওমর ফারুক ভাই এটাও খেয়াল করেছিলেন তার মা দূর থেকে হাসতো। যখনই দেখতেন যে এই ছেলে আর ছেলের বউ ঝগড়াঝাটি শুরু করেছে, উনি নাকি হাসতেন। এই হাসাহাসিটাও কিন্তু ওমর ফারুক ভাই নিজেও দেখেছিলেন। এদিকে কি করা, ওনার মা তো কিছু বলতেও পারছেন না। একবার হয় কি, ওনার যে মেয়ে, ওনার মেয়েটা তো মোটামুটি তখন বড় হয়ে গেছে, প্রায় তার বয়স 3 বছরের মতো। তার মানে এতগুলো বছর কিন্তু এভাবেই চলছে, এরকম ঝগড়াঝাটি হই হট্টগোল মারামারি এগুলো চলছে। শুরুতে তো অতটা বুঝতে পারেন নাই যে এরকম জাদুটোনা বা এরকম কোনো কিছু হচ্ছে আর কি। একবার ওনার মেয়ে, তো আমরা নামটা বলছি না, যদিও উনি নামটা আমাদেরকে জানিয়েছেন, সে একদিন দুপুরবেলা খাবারের পর মায়ের সাথে শুয়ে আছে, বিশ্রাম নিচ্ছে। হঠাৎ করে দেয়ালের দিকে তাকিয়ে সে চিৎকার দিয়ে ওঠে, তার চিৎকারে তার মাও ঘুম থেকে উঠে যায়। কি হয়েছে?
তখন মেয়েটা বলে ওঠে, সাপ আমাকে কামড় দিয়েছে। অনেকগুলো সাপ দেয়াল জুড়ে কিলবিল করছে। এখন দেয়াল জুড়ে তো আসলে সাপ কিলবিল করতে পারে না, টিকটিকি দৌড়াদৌড়ি করতে পারে, তেলাপোকা দৌড়াদৌড়ি করতে পারে, সাপ তো আর দেয়ালে এইভাবে কিলবিল করতে পারে না। হ্যাঁ, ফ্লোরে কিলবিল করতে পারে, কিন্তু মেয়েটা বলছে দেয়াল জুড়ে কিলবিল করছে, আর এই সাপই তাকে কামড় দিয়েছে। তখন ওমর ফারুক ভাইয়ের স্ত্রী দেখলেন যে সত্যি তার মেয়ের শরীরটা একবার লাল বর্ণ ধারণ করে, একবার নীল বর্ণ ধারণ করে। যখন এরকমটা হলো, মেয়েটা এভাবে বলছে, তখন সাথে সাথে এই ওমর ফারুক ভাইয়ের স্ত্রী ওমর ফারুক ভাইকে ফোন করে এই বিষয়টা বলেছেন। তখন ওমর ফারুক ভাইয়ের সন্দেহ লাগে, ঘটনাটা কি এরকম হয়তো আসলে অন্যরকম। সাথে সাথে কাছাকাছি থাকা, মানে ওই গ্রামেরই সম্পর্কে দাদি হয়, উনি টুকটাক কবিরাজি জানতেন আর কি, তার কাছে নিয়ে যেতে বলেন। কারণ তখন ওমর ফারুক ভাই বাসায় ছিলেন না, দ্রুত নিয়ে যেতে বলেন। নিয়ে যাওয়ার পর উনি ওই সময়ই চালুন, গামছা, কাঁচি, মাটির হাঁড়ি এগুলো দিয়ে বিশেষ একটা পদ্ধতিতে ওই মেয়েটাকে গোসল করিয়ে দেন। করানোর পরপরই নাকি আল্লাহর রহমতে মেয়েটা অনেকটাই সুস্থ হয়ে যায়। ওনাদের গ্রামে এই পদ্ধতিটাকে নাকি ধারানি দেওয়া বলে। এখন ধারানি দেওয়া এরকম পদ্ধতিকে ওনারা বলেন, অন্য এলাকায় কী বলে এটা আমরা জানি না, বা আমি জানি না অন্তত আপনাদের এলাকায় কী বলে। তো দাদি কিন্তু স্পষ্ট বলে দিলেন, তোদের বাড়িতে কালো জাদু করা হয়েছে, আমি তো বড় কবিরাজ না, এটা আমি ঠিক করতে পারবো না, ভালো কোনো হুজুর দেখাতে হবে। তো এই বিষয়টা যখন ওমর ফারুক ভাইকে বলা হলো, তখন ওমর ফারুক ভাই ওই শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু মেলাতে থাকলেন যে এই যে অশান্তি, এরকম ঝামেলা, এটা তো নিশ্চয়ই কোনো একটা ব্যাপার রয়েছে। এরপর ওমর ফারুক ভাই ওনার এক বন্ধুর মাধ্যমে কয়েক কিলোমিটার দূরের একজন নাম করা কবিরাজের সন্ধান পেলেন। সেই কবিরাজের কাছে যাবেন, প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহর কি ইশারা, একদিন ওনাদের বালিশের একটা সাইড ফেটে গিয়েছিল। অনেক সময় দেখা যায় যে আমরা বালিশের উপর ঘুমাই, মাথার চাপে কোনো কারণে সাইডের যে সেলাই এটা খুলে যেতে পারে। তো এরকম একটা ঘটনা ঘটেছিল, ওই সেলাই খুলে ভেতর থেকে কিছু একটা বেরিয়ে এসেছে। সকালে উঠে ওনারা এই বিষয়টা যখন খেয়াল করেছেন, তখন নখ দিয়ে একটু টেনে বের করে দেখার চেষ্টা করছেন যে বিষয়টা কী, ওখানে কী আছে তুলার সাথে। তখন দেখেন যে এই যে নখ, কাটা নখ, তারপরে চুল, আবার এই চুলের সাথে আবার রক্ত মাখানো। মনে হচ্ছে কোনো প্রাণীর রক্ত দিয়ে ওই চুলটাকে রঞ্জিত করা হয়েছে। রক্ত শুকিয়ে যে কালো হয়ে যাবে তা না, মনে হচ্ছে তরতাজা রক্ত। তখন উনি চিন্তা করেন যে এই জিনিসগুলোর সাথে করে নিয়ে যাই। ওই জিনিসগুলোর সাথে করে ওই কবিরাজের কাছে ওনারা নিয়ে যান। ওই কবিরাজের নামটা বলেছেন ওমর ফারুক ভাই, তার নাম হচ্ছে লালন। যেহেতু উনি এই কবিরাজি বা ফকিরগিরি করেন, এই জন্য সবাই তাকে লালন ফকির নামে চেনেন। তো সেই লালন ফকিরের কাছে নিয়ে যাওয়া হয়। উনি এটা দেখার পর বিড়বিড় করে বেশ অনেকক্ষণই কিছু একটা পড়লেন। এরপর একটি বড় মাটির থালায় সরিষার তেল এবং পানি মিশিয়ে ওই যে নখ যেগুলো নিয়ে আসা হয়েছিল আর কি, সেগুলো ওর ভিতরে রাখা হলো। এরপর চুলগুলো ওখানে দেয়া হলো। এরপর ওই লালন ফকির কবিরাজ বলেছিলেন যে যেই জাদুটা করা হয়েছে এটা নাকি নখ কেশ বন্ধন নামক এক কুফুরি বিদ্যা। রক্তমাখা যে নখগুলো মূলত অন্য একটা প্রাণীর, এটা যে কোন প্রাণী এটা উনি বলতে পারেননি, যে কোনো একটা প্রাণী হবে হয়তো, বা সাধারণত শূকর বা কুকুর বা পেঁচা এই টাইপের প্রাণীর রক্ত হতে পারে বলে উনি অনুমান করেছিলেন। মূলত এই যে চুলের সাথে ওই রক্ত মাখিয়ে নাকি 7টা গিট দেয়া হয়েছিল। মাথার চুলের সাথে 7টা গিট দিয়ে কোনো প্রাণীর রক্ত দ্বারা যে কালো জাদু করা হয়, এর মাধ্যমে নাকি মানুষের মস্তিষ্ক কাজ করে না, মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করা যায়। সে সবসময় একটা ঘোরের মধ্যে থাকবে, সে নিজেও বুঝতে পারবে না ঘটনাটা কি হয়েছে। তো এরপর এই কবিরাজ কী করেছিলেন, রূপার কাঁচি দিয়ে ওই চুলের গিটগুলো উনি ধীরে 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 কেটেছিলেন। আর ওই সময় উনি কিছু একটা পড়ছিলেন, কী পড়ছিলেন এটা বুঝতে পারেননি ওমর ফারুক ভাই। তারপর এই যে নখ যেগুলো ছিল, এই নখগুলো মাটির পাত্রে ভরে এর ভিতরে লবণ দিয়েছিলেন। তারপর কয়লার গুঁড়ো দিয়ে যেটা করেছিলেন সেটা হচ্ছে নদীর পানিতে এটা ভাসিয়ে দিতে বলেছিলেন। তারপর উনি একটা বিশেষ পানি দ্বারা এই ওই সময় আরেকটা জায়গায় গিয়ে, ওনাদের বাড়িতে তো যেখানে গোসল করা যায় আর কি, মহিলাদের যেই গোসল করার জায়গাটা, ওখানে পাঠিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন ওমর ফারুক ভাইয়ের স্ত্রী যেন এখনই এই পানিতে গোসল করে। তো সেটাই উনি করেন। এরপর আল্লাহর অশেষ রহমতে
এই সমস্যা কেটে যায়। দেখা যাচ্ছে ওনার স্ত্রী আবার স্বাভাবিক আচরণ করছেন ওমর ফারুক ভাইয়ের সাথে। তারপর বাচ্চা আবার কোনো কিছু দেখে না। বাচ্চা কিন্তু একটা সময় খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছিল, খাওয়া দাওয়া করতে পারতো না ঠিকঠাক মতো। যাই হোক, আল্লাহর রহমতে অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছে। তবে ওমর ফারুক ভাই জানিয়েছেন যে এই যে পদ্ধতিটা ওনারা অবলম্বন করেছেন, এটা কিন্তু ওনার মা বুঝতে পারেননি। ওনার মা হয়তো বা এখনও এরকম কোনো কিছু করার চিন্তা করছেন, তবে যেহেতু হাজব্যান্ড ওয়াইফ বুঝতে পেরেছেন যে ঘটনাটা এভাবে হয়েছে, এজন্য ওনারা ওনার মায়ের সামনে এমন কোনো আচরণ করেন না যেটা দেখলে বোঝা যায় যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিল হয়ে গেছে। মানে বাহ্যিকভাবে এমন আচরণ করেন যাতে করে ওনার মা বুঝতে পারে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিল নাই। তবে মা এবং ছেলের মধ্যে এই ঘটনার কারণে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, এটা কিন্তু কমেনি। ঘটনাটা যে অনেক আগের তা কিন্তু না, কারণ বাচ্চার বয়স এখন 5 বছরের কাছাকাছি। ঘটনার শুরুটা 2019 কি 20 সাল এরকম একটা সময় থেকে হয়েছিল আর কি। ওই যে লালন ফকির কবিরাজ, উনি জানিয়েছিলেন যে এই ওমর ফারুক ভাইয়ের স্ত্রী যত্রতত্র চুলগুলো ফেলে দিতেন, নখ কেটে এলোমেলো ফেলে দিতেন। এই সুযোগটা কিন্তু পেয়ে গিয়েছিল এই ওমর ফারুক ভাইয়ের মা। সে সেই সুযোগের পরিপূর্ণ সদ্ব্যবহার করেছে। সদ্ব্যবহার বললে ভুল হবে, বদব্যবহার আর কি। প্রিয় লিসেনার্স, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে এই যে আমরা এলোমেলো চুল কাটি, চুল কেটে ফেলে দেই, নখ কেটে ফেলে দেই, এটা কিন্তু উচিত নয়। এটা দিয়ে কালো জাদু করা খুবই সহজ। হয়তোবা কোনো মানুষ যদি নাও করে, আত্মীয় স্বজন নাও করে, জিনেরা কিন্তু এগুলো সংগ্রহ করে তারা কিন্তু কালো জাদুর চর্চা করে। কোনো মানুষ কালো জাদু না করলেও মানুষ কিন্তু আক্রান্ত হয়ে যেতে পারে। তাহলে করণীয় কি? নিয়ম হচ্ছে এগুলো মাটিতে পুঁতে ফেলা। এখন শহর এলাকায় আমরা মাটি পাবো কোথায়? এটাও তো সম্ভব না। তাহলে কি করণীয়? তাহলে আমরা যদি পানিতে ফেলে দেই বা কোথাও ফেলে দেই, যে কাজটি করব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা 3 বার বলে, অথবা বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার বলে, বা এরপরে যদি আপনি আয়াতুল কুরসি পড়তে পারেন বা অন্য কোনো দোয়া পড়তে পারেন সেটা পড়তে পারেন। এটা পড়ার পর এই চুল বা নখের উপরে 3 বার থুতু ছিটিয়ে আপনি ফেলে দিতে পারেন। এটা দিয়ে আর কোনো জাদুবিদ্যায় কাজ করা সম্ভব না বলেই রাকিরা বলে থাকেন। এটা হাদিস অনুযায়ী কী ধরনের ব্যাখ্যা আছে এটা আমি ঠিক বলতে পারবো না, এই জন্য আমাকে ক্ষমা করবেন। এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। যাই হোক, এই ঘটনার মাধ্যমে শিক্ষাটা এটাই, সেটা হচ্ছে যে আমরা চুল বা নখ এলোমেলো জায়গায় ফেলবো না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুন। প্রিয় লিসেনার্স, এই ঘটনার সাথে সম্পর্কযুক্ত, মানে কাছাকাছি সম্পর্কযুক্ত আরও একটি ঘটনা আমরা দ্বিতীয় ঘটনা হিসাবে এখনই শেয়ার করব। চলুন সেই ঘটনাটি এখন শুনে আসি। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের এবারে থার্সডে নাইটের 199তম এপিসোডের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ডক্টর নাজমুল হোসেন ভাই। ওনার বাড়ি কুমিল্লা জেলার সদর উপজেলাতেই। উনি বর্তমানে কুমিল্লার নাম করা একটি প্রাইভেট হসপিটালে প্র্যাকটিস করছেন, সেই সাথে বিভিন্ন চেম্বারেও রুগী দেখছেন। উনি জানিয়েছেন যে ঘটনাটি 2012 সালের। তখন উনি কেবল মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ারে অধ্যয়নরত রয়েছেন। ঘটনাটি ঘটেছিল ওনার বন্ধুর ছোট ভাইয়ের সাথে। ঘটনাটির স্থান কিন্তু খুবই ফেমাস একটা জায়গায়, কুমিল্লার কান্দিরপাড় নামক স্থান। কান্দিরপাড়ে কিন্তু একটি নাম করা বেসরকারি হসপিটাল রয়েছে, টাওয়ার হসপিটাল। আর এটার পাশেই হিন্দুদের একটি স্থাপনা রয়েছে। এটা হিন্দুদের তীর্থস্থানও বলা যেতে পারে। ওই টাওয়ার হসপিটালের পাশেই একটা বহুতল ভবনে এই নাজমুল ভাইয়ের বন্ধুর পরিবার বসবাস করত। তার মা বাবা, তারপরে তার বন্ধু, তার ছোট ভাই, মানে তার পরিবারে আরও বেশ কয়েকজন ছিল, তারা সেখানে বসবাস করতেন। একদিন সন্ধ্যাবেলায় কি হয়, এই বন্ধুর ছোট ভাই, যার বয়সের সময় 7 কি 8 বছর, সে ছাদ থেকে একটা ইটের টুকরো ছুঁড়ে মারে ওই যেই তীর্থস্থান যেটা, এটার মাঠের দিকে। মাঠের এক কোনায় গিয়ে ইটটা পড়ে। ওখানে কিন্তু কোনো লোকজন ছিল না, কোনো মানুষের গায়েও পড়েনি। ওই দিন সন্ধ্যার পর থেকেই হঠাৎ করে
এই বাচ্চার শরীরটা খিঁচুনি দিয়ে ওঠে, এমন খিঁচুনি, চোখ উল্টে যাচ্ছে, শরীর বাঁকা হয়ে যাচ্ছে, ছটফট করছে। এটা দেখে সাথে সাথে ওনারা এই টাওয়ার হসপিটালে নিয়ে যান। টাওয়ার হসপিটালে নিয়ে যাওয়ার পর সেখানে যারা ডাক্তাররা ছিলেন তারা তাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছিলেন। তারা বুঝতেই পারছিলেন না সমস্যাটা কী। তারা বুঝতে পারলেন একটা পর্যায়ে এসে যে আসলে ওনার রোগ ধরতে পারছেন না। খিঁচুনি হওয়ার যে সমস্ত কারণগুলো রয়েছে এর কোনোটাই তার মধ্যে উপস্থিত নাই। তাহলে কেন এমনটা হচ্ছে? যেহেতু ওনারা ডাক্তার, ওনারা তো বলতে পারেন না এখন হসপিটাল থেকে নিয়ে যান, গিয়ে হুজুর কবিরাজ দেখান। এটা তো তাদের পেশাগত বিষয়ের সাথে আসলে যায় না, ওনারা চাইলেও বলতে পারেন না। ইশারা ইঙ্গিতে কিছুটা বোঝানোর চেষ্টা করেছিলেন কোনো একজন ডক্টর, এছাড়া কিন্তু এগুলো আসলে বলা যায় না তাদের জায়গা থেকে। এদিকে এই বাচ্চার পরিবারও বুঝতে পারছেন ঘটনাটা কী, কেননা সে যখন ওই ইটটা ছুঁড়ে মেরেছিল তখন তার সাথে আরও বেশ কয়েকজন ছিল। ওনারা তো বুঝতে পারছেন যে এই ঘটনার পর থেকে এই সমস্যা নিশ্চয়ই ওইটাই হয়েছে, যেটা তারা সন্দেহ করতেছে, কোনো একটা প্যারানরমাল ঝামেলা হয়েছে ওই ইট ফেলার কারণে। তারা বাচ্চাটাকে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পর হুজুর ডাকে, হুজুর এসে ঝাড়ফুঁক করান, রুকিয়া করান। রুকিয়া করানোর পর এই বাচ্চার শরীরে জিন এসে হাজির হয়। তখন ওই জিন বলে যে তারা একটা পরিবার ওখানেই বসবাস করে। সে যখন সন্ধ্যার সময় ইটটা নিক্ষেপ করেছে নিচে, তখন ওই পরিবারের একজন সদস্যের গায়ে এসে ইটটা পড়েছে, একদম মাথায় এসে পড়েছে। সে আহত হয়েছে, মারা যায়নি, তবে আহত হওয়ার কারণে এই পুরো পরিবার এই বাচ্চার উপরে প্রচণ্ড রকমের রেগে আছে। এই কারণেই মূলত তার উপর আসর করেছে। আর তারা যাবে না, এই বাচ্চার একটা বড় ধরনের ক্ষতি করবেই। হুজুর কোনো মতে রুকিয়া করে একটা তাবিজ বেঁধে দিয়ে চলে গেছেন। এরপর এই সমস্যার সমাধান তো দূরের কথা, সমস্যারও বাড়ে। প্রথমে তো এরকম সমস্যা হয়েছে, এরপর যেই বাচ্চাটা, সেই বাচ্চা কিন্তু বাস্তবে বিভিন্ন জিনিস দেখছে। সে দেখছে যে কিছু অবয়ব তার সামনে চলে আসে, হাত পাগুলো একদম চিকন শুকনা, নখগুলো বাঁকানো, চেহারাটা কঙ্কালের মতো অনেকটা। এগুলো উড়ে উড়ে ফ্যানের উপরে বসে, ফ্যানের পাখার উপর বসে, এখান থেকে উড়ে ওখানে যায়, ওখান থেকে উড়ে এখানে আসে, একটা ফার্নিচারের উপর থেকে অন্য ফার্নিচারের উপরে যায়, এভাবে রুমের মধ্যে ঝাপাঝাপি করে। এই জিনিসগুলো এই বাচ্চার শরীরে সরাসরি ঢুকে কথা বলতে থাকে। এই বাচ্চার সাথেও কথা বলে আর বাচ্চার শরীরে ঢুকেও কথা বলে। ওই পরিবারের লোকজন এটা আবার শোনে। যখন যেই জিনিসটা ঢোকে সে তার কণ্ঠে কথা বলে, কণ্ঠ চেঞ্জ হয়ে যায়। এর মধ্যে দেখা গেল একটা মুসলিম জিন তার শরীরে এসেছে। তখন ওই পরিবারের লোকজন বলে যে তুমি মুসলিম বলতেছো নিজেকে, তাহলে কেন এই বাচ্চার শরীরে আসলে, তোমার কি ক্ষতি করলো? তখন সেই জিনটি জানায় তার নাম হচ্ছে জিলকত। সে অনেক ছোটোবেলা থেকেই এই পরিবারের সাথেই বড় হয়েছে, এই পরিবারই তাকে বড় করেছে। যেহেতু এই পরিবারের সদস্যদের মধ্যে একজন আহত হয়েছে, তাই সেও এই বাচ্চাকে প্রভাব বিস্তার করতে বাধ্য হচ্ছে। কিছু করার নাই, এটা তাকে করতেই হবে, সেও এই পরিবারেরই সদস্য। এদিকে এই সমস্যা এত হচ্ছিল, এই বাচ্চার শরীর তাবিজ কবজ একদম ভরে গেছে। হেন কোনো হুজুর নাই যার সন্ধান পাওয়ার পরও ওনারা যান নাই, কোনো লাভ হচ্ছে না, কিছুতেই কিছু হয় না, সমস্যা যায় না। ওনারা ভারতেও গিয়েছিলেন। ভারতে যাওয়ার পর সেখানে বিভিন্ন শক্তিশালী তান্ত্রিক হিসাবে যারা পরিচিত তাদের সাথেও কথা বলেছেন, তাদেরকে দেখিয়েছেন, কোনো লাভ হয়নি, কোনো লাভ নাই। অনেক বড় বড় হুজুর দেখিয়েছেন ভারতেও, কোনো লাভ হয় নাই। আবার তাকে দেশে নিয়ে আসা হয়। যখনই নাকি জিন হাজির হয়ে তার শরীরে ঢুকতো তখন বলে উঠতো, এই তোর বাচ্চার রুহকে তো এখন নর্দমায় ফেলে দিয়ে আসছি, অমুক জায়গা ফেলে দিয়ে আসছি, তমুক জায়গা ফেলে দিয়ে আসছি, এটা বলতো। রুহ ফেলে দেয়া মানে এটা এমনটা বোঝানো হয়েছে যে যখনই বাচ্চার শরীরে ওই জিন ঢোকে সাথে সাথে তো তার কোনো হুঁশ জ্ঞান থাকে না। তখন আমরা ঘুমালে যেভাবে আমাদের একটা রুহ বাইরে বেরিয়ে যায়, তখন তার রুহটাও নাকি বাইরে বেরিয়ে যেত। ওইটাকে ধরে তারা এমন এমন জায়গায় ফেলে দিয়ে আসতো। ওই বাচ্চা পরে বলতো যে আমি তো এমন জায়গায় ছিলাম, মানে ও কিন্তু আসলে ওই সময় কী কথা বলেছে এটা আর মনে করতে পারে না। সে ওই সময় ওই অবচেতন মনে কোথায় ছিল এটা সে অনুমান করতে পারে। সে নর্দমা বা বিভিন্ন জায়গার পাশে পড়েছিল এমনটা সে বলতে পারে। তো এরকম কিন্তু ঘটনা ঘটছিল, কোনো সমাধান হয় না। একবার হঠাৎ করেই এমন একটা অপরিচিত জিনের কণ্ঠস্বর ওই বাচ্চার কণ্ঠে ভেসে আসে,
যেটা শোনার পর ওনার চমকে ওঠেন, আরে এই কণ্ঠস্বরটা এত গম্ভীর, এত বয়স্ক কেন? কেননা ওই পরিবারে একটা বাচ্চা জিনও ছিল, সেও কিন্তু এই বাচ্চার উপর হাজির যখন হতো তখন কণ্ঠস্বরটা বাচ্চাদের মতো হয়ে যেত। বাচ্চাদের যেমন আচরণ, এই বাচ্চা ওরকম আচরণ করত। কিন্তু এবারে সম্পূর্ণ ভিন্ন রকম মনে হচ্ছে, সালাম দিচ্ছে, সুন্দর করে কথা বলছে। তখন ওই জিনটা এমন কিছু তথ্য বলে যেটা শোনার পর ওনারা খুবই অবাক হয়ে যান। কেননা ওই জিনটা বলে যে সে নাকি সাহাবী জিন, তার বয়স অনেক, সে এখানে এসেছে বিশেষ একটা কারণে, এই বাচ্চার সমস্যাটা সমাধানের জন্য। ওই জিনটা সে এই হিন্দু জিন পরিবারের সাথে কথা বলে। হিন্দু জিন পরিবারটা একটা পর্যায়ে এই সাহাবী জিনের সম্মান মর্যাদা, তার কথা চিন্তা করে এই বাচ্চার উপর থেকে তাদের প্রভাব কেটে দিতে রাজি হয়ে যায়। তবে একটা শর্ত দিয়ে দেয়, একটা না দুটো শর্ত। প্রথম শর্ত, কুমিল্লা শহরের আশেপাশে, কুমিল্লা শহর তো দূরের কথা, আশেপাশেও এরা থাকতে পারবে না, চলে যেতে হবে। শর্ত মঞ্জুর হয়ে গেল। আর সামান্য কিছু জিনিস যেমন মিষ্টি বা এই টাইপের জিনিস তারা চেয়েছিল, এটাও দিয়ে দেওয়া হয়। এরপর ওই পরিবার কুমিল্লা ছেড়ে ঢাকাতে চলে আসে। ওই কান্দিরপাড় এলাকার আশেপাশেও ওনারা যান নাই। আবার যদি বিপদ হয়ে যায়, যেহেতু শর্তটা ওরকমই ছিল, তো ওই জিনটা ওই শর্তে রাজি হয়ে শেষ পর্যন্ত এই সমস্যার সমাধানে সক্ষম হন আলহামদুলিল্লাহ। সম্মান এবং মর্যাদার কারণে ওই হিন্দু জিন পরিবারও ওই সাহাবী জিনের কথা রাখেন। এভাবেই সমস্যাটার সমাধান হয়েছিল। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুটি শিক্ষা আমরা পেলাম। প্রথম শিক্ষা, যে কোনো জায়গায় হুটহাট করে কোনো ধরনের জিনিস ছুঁড়ে ফেলা যাবে না। কফ, থুতু, সর্দি, কাশি, ময়লা পানি, এঁটো পানি, তারপর বিভিন্ন জায়গায় হুটহাট করে কেউ জল বিয়োগ করতে বসে যায়, এটাও ঠিক না। অন্ধকারে ঝোপঝাড়ে, অন্ধকারে গাছের মাথায়, এই সমস্ত জায়গায় ঢিল ছোড়া কিন্তু অনেকেরই বদ অভ্যাস রয়েছে। অনেকেই দেখা যাচ্ছে যে একটা বিড়াল যাচ্ছে, কুকুর যাচ্ছে, ঢিল একটা নিয়ে তার গায়ে ছুঁড়ে মারছে। এমনও দেখা গিয়েছে সম্পূর্ণ মানে বিনা প্রয়োজনে পানিতে ঢিল ছুঁড়ে মারছে। শুধু তাই না, পানির উপর দিয়ে কোনো একটা প্রাণী যাচ্ছে, একটা ব্যাঙ যাচ্ছে বা গুইসাপ যাচ্ছে, নিজের এইমটা প্র্যাকটিস করার জন্য ওই প্রাণীটার গায়ে ঢিলটা ছুঁড়ে মারছে। প্রাণীটা মারা গেল। কি অপরাধ ছিল তার? কোনো অপরাধ নাই। সে কোনো ক্ষতিকর প্রাণীও না, সে কারো ক্ষতিও করছে না ওই সময়। তাহলে কি অপরাধে তাকে মরতে হলো? জাস্ট একটা মজার কারণে। অনেকে বন্ধুদের সাথে বাজি ধরে ইয়ারগান দিয়ে বা গুলতি দিয়ে পাখি শিকার করে, সেই পাখি তারা খানও না, ওভাবেই তাদের ডেড বডি পড়ে থাকে। এগুলো উচিত নয়, এগুলো সম্পূর্ণ অনুচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই ধরনের অভিশাপ যদি একবার লাগে, কোনো রাকির রুকিয়াতে কিন্তু কাজ হবে না। এগুলো গজব আকারে যদি আসে মানুষের উপরে, তাহলে কিন্তু রুকিয়াতে এগুলো যায় না। এগুলো তওবা, ইস্তেগফার, সাদাকার মাধ্যম দিয়ে এই জিনিসগুলো আল্লাহ যদি মাফ করেন তাহলে যেতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি নাজমুল হোসেন ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। আশা করি আপনার কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাবো আমাদের আজকের থার্সডে নাইটের 199তম এপিসোডের তৃতীয় ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের থার্সডে নাইটের 199তম এপিসোডের তৃতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মোহাম্মদ মিজানুর রহমান। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, বর্তমানে রয়েছেন সৌদি আরবে। ওনার বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বাগমারা গ্রামে। ঘটনাটি ওই গ্রামেই ঘটেছিল। সাল 2010 কি 11 এমনটাই বলেছেন। যেই ব্যক্তির সঙ্গে ঘটনাটি ঘটে সম্পর্কে এই মিজান ভাইয়ের কাকা হন, তার নাম হচ্ছে আলী আশরাফ। উনি কর্মসূত্রে সিলেটে থাকতেন পরিবার নিয়ে। তবে ঘটনাটি ঘটেছিল নিজ গ্রামেই। উনি ঈদের আগে 27 রমজান কি তার একদিন পর পরিবার নিয়ে সিলেট থেকে এই গ্রামে আসছেন আর কি। তো ওনার তো সিগারেট খাওয়ার বদ অভ্যাস ছিল। উনি তারাবির নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছিলেন। তারাবির নামাজ শেষ করে মসজিদ থেকে যখন বের হয়েছেন, তখন
ওখানে একটা জায়গায় চলে আসছেন। জায়গাটা যে খুব নির্জন এটাও বলা যাবে না, আবার যে অনেক লোকালয় এটাও বলা যাবে না, মানে মিডিয়াম টাইপের একটা জায়গা, খুব নির্জন না আর কি। তো উনি কি করেছেন, একটা জায়গায় আসছেন, যেহেতু এশার নামাজ শেষ, ওনার জল বিয়োগ করার প্রয়োজন হয়েছে। তো উনি চিন্তা করলেন যে আগে একটা সিগারেট খেয়ে নেই, এরপর জল বিয়োগ করে বাড়ির দিকে চলে যাই। ওই সময় কিন্তু যেই জায়গাটাতে উনি দাঁড়িয়েছিলেন আশেপাশে পানি ছিল, পানি বলতে আশেপাশে ডোবা ছিল, সেখানে পানি ছিল। তো উনি একটা জায়গায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন। এরপর উনি যখন জল বিয়োগ করার জন্য মাত্র একটা জায়গায় বসছেন, পাশেই ডোবা ছিল, সাথে সাথে ওনার কাছে মনে হলো কেউ যেন ওনার ঘাড়ের উপর চেপে ধরে ধাক্কা দিয়ে ওই ডোবার মধ্যে ফেলে দিয়েছে। এরপর ওই পানিতে ওনাকে ইচ্ছা মতো চুবাচ্ছে। এদিকে উনি চিৎকার চেঁচামেচি করার চেষ্টা করছেন। ওই সময় আবার কী হয়েছে, আরও কিছু মানুষজন তারাবির নামাজ শেষ করে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। ওনারা পানির মধ্যে পানির যে খলখল আওয়াজ এরকম শুনতে পান। ওনাদের সন্দেহ লাগে, ঘটনা কি, এরকম শব্দ হয় কেন, আবার গোঙানিরও আওয়াজ আসছে। তখন ওনারা হাতে থাকা টর্চ লাইট জ্বালিয়ে দেখেন যে ওইখানে একজন ব্যক্তি। ইনস্ট্যান্ট ওনারা আসলে চিনতে পারেন নাই, মানে হঠাৎ করে পানির মধ্যে কোনো ব্যক্তি যদি ডুবে থাকে বা ওরকম যদি ডুব দিয়ে ওঠে কেবল, তখন তো আসলে সাথে সাথে মানে তাৎক্ষণিকভাবে তো বোঝা মুশকিল হয়ে যায় যে এটা আসলে কে। ওনারা একটু কাছে যাবার পর বুঝতে পেরেছিলেন। তখন ওনারা দ্রুত ওইখানে নামেন। একজন প্রথমে নেমেছিলেন, তারপর আরও লোকজন চলে আসে, ওনারাও চিৎকার চেঁচামেচি করছিলেন, আরও লোকজন চলে আসে। এরপর ওখান থেকে তাকে উঠিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়। আশেপাশে তো হই হট্টগোল পড়ে যায় যে এরকম ঘটনা ঘটেছে। তখন দেখা গেল যে অনেক লোকজনই চলে আসছেন, তার জ্ঞান ফেরানোর জন্য চেষ্টা করা হচ্ছে, কোনোভাবে জ্ঞান ফিরছে না। মসজিদের হুজুরকে ডাকা হয়, উনি বেশ ভালো মানের রুকিয়া জানতেন। তো উনি আসার পর ঝাড়ফুঁক করছেন, কাজ হয় না, সারা রাত কোনো কাজ হয়নি। দিনের বেলাতে আবার আসছেন, কাজ হয়নি। তখন উনি বললেন ঠিক আছে, এশার নামাজের পর আমি আবার আসব, আশা করি এরপর ইনশাল্লাহ কাজ হবে। এর মধ্যেও কিন্তু ওনার জ্ঞান ফেরে নেই। এশার নামাজের পর হুজুর আবার আসেন। হুজুর আবার আসার পর উনি বলেন যে যেই জিনটা এই কাজটি করেছে ওই জিনের সাথে উনি কথা বলেছেন। মূলত ওই জিনটা এই পথ দিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই উনি যে সিগারেট ধরিয়ে সিগারেটের দম দিচ্ছিলেন, অর্থাৎ সিগারেট খাচ্ছিলেন, ধোঁয়া ছাড়ছিলেন, এই কারণে জিনটা ওই পথ দিয়ে যেতে পারছিল না। ওখানেই জিনটা দাঁড়িয়ে আছে, তার সিগারেট খাওয়া শেষ হলে সে যেতে পারবে। সে আবার ঘুরে যে অন্য দিক দিয়েও যাবে এটাও সে পারছিল না, কারণ সে ওই পথ দিয়েই চলাচল অভ্যস্ত। সিগারেট খাওয়া শেষ হবার পর ধোঁয়া তো চারদিকে তখনও কিছুটা থাকে, ধোঁয়া একদম বাতাসের সাথে মিলিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতেও তো অল্প কিছুটা সময় লাগে। উনি এইটুকু সময়ও দেন নাই, মানে ধোঁয়াটা ছাড়া শেষ করেই উনি জল বিয়োগ করার জন্য বসে গেছেন। যখনই জল বিয়োগ করেছেন তখন নাকি এই জল বিয়োগের ছিটে ফোঁটা ওই জিনের শরীরে লেগেছে। তখনই সে খেপে গেছে যে তোর জন্য এতক্ষণ দাঁড়ায় থাকলাম, আমি যেতে পারলাম না, আর তুই একটু সময়ও দিলি না, তুই এখনই বসে গেলি এই জায়গায়। তখন নাকি তাকে ওখানে মেরেই ফেলতো। ওই সময় লোকজন চলে আসার কারণে সে ছেড়ে দিয়েছে। হুজুর নাকি তাকে অনুরোধ করেছিলেন, হুজুরের অনুরোধ সে রাখবে বলেছে, কোনো কিছু চায় নাই যে আমাকে এটা দিতে হবে ওটা দিতে হবে, কিছু চায় নাই। এরপর নাকি সে চলে গেছে, হুজুর এমনটাই সে বলেন। এবং উনি বলেন যে হ্যাঁ এখন সে সুস্থ হয়ে যাবে। হুজুর কিছু রুকিয়া করে দেন, কিছু পানি পড়া দেন। এরপর অল্প সময় যাওয়ার পরই এই যে আলী আশরাফ কাকার জ্ঞান ফেরে। দেখা গেল আলী আশরাফ কাকা উনি ভালো করে কথা বলতে পারছেন না, ওনার একটা পা ভালো করে চলছে না। হুজুর বললেন যে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। উনি কথা বলতে গেলে ভালো করে বোঝা যেত না যে উনি কিভাবে কথা বলছেন, একদম কাছ থেকে ভালো করে শুনলে বোঝা যেত। অর্থাৎ ওনার মুখেও কিন্তু জড়তা চলে এসেছিল, যার কারণে ওনার কথা সবাই বুঝতে পারতো না। খুব খেয়াল করে শুনলে বোঝা যেত। উনি ঠিকঠাক মতো হাঁটতেও পারতেন না, লাঠিতে ভর দিয়ে হাঁটার চেষ্টা করতেন। এক রাতে ঘটে একটা ঘটনা, সেটা হলো যে ওনাদের ঘরে আগুন লেগে যায়, দাউ দাউ করে আগুন জ্বলছে। গ্রাম এলাকা তো আগুন লাগলে কিন্তু সবাই চলে আসে, চতুর্দিক থেকে লোকজন চলে আসে, কি হয়েছে কি হয়েছে, আগুন নিভাতে হবে, যার কাছে যেটা আছে সেটা নিয়েই সবাই এগিয়ে আসার চেষ্টা করেন। তারা আসতে আসতেই দেখে একটা ঘটনা, সেটা হলো যে এই যে কাকি অর্থাৎ কাকার যিনি স্ত্রী,
আগুন লাগার পর উনি তো তাড়াহুড়া করে পানি খুঁজছেন, কিন্তু এর ভিতরে দেখেন যে এই আশরাফ কাকা উনি খাটের উপর বসে খিলখিল করে বিশ্রীভাবে হাসছেন, অথচ চতুর্দিকে আগুন জ্বলছে। ওনার স্ত্রী ওই সময়ে যতটুকু পেরেছেন পানি ঢেলেছেন, পরিবারের অন্য সদস্যরাও চেষ্টা করেছেন, আর ওই সময় তো অনেক লোকজন চলেই আসে, ততক্ষণ অবশ্য আগুন নিয়ন্ত্রণে চলে আসে। কাকা ওভাবে কেন হাসছিলেন এটা কিন্তু কারো বোধগম্য হচ্ছে না, কারণ তার তো এখন সমস্যা থাকার কথা না, ওই জিনটা তো চলে গেছে। এর কয়েকদিন পর কাকার পরিবার থেকে সিলেটে চলে যান বেশ কয়েকজন। উদ্দেশ্য একটা ছিল, সেটা হচ্ছে কাকা সিলেটের যে এলাকায় থাকতেন ওখানে নাকি একটা বিশেষ গোষ্ঠী আছে, তারা বিভিন্ন ধরনের ঝাড়ফুঁক করে, তবে ঝাড়ফুঁক করার পদ্ধতিটাও বেশ অদ্ভুত। তারা ঢোল এই টাইপের জিনিস নিয়ে বাদ্যবাজনা করে ঝাড়ফুঁক করেন, তাতে নাকি বিভিন্ন মানুষের কিছু কাজও হয়েছে। এই কারণেই চাচার পরিবার, চাচার স্ত্রীও উনি তো এই বিষয়টা দেখেছিলেন, যখন পরিবারের সাথে আলোচনা করেছিলেন তারাও বলেন যে ঠিক আছে, সে তো হাঁটতে পারছে না, দেখা যাক কোনো সমস্যার সমাধান হয় কি না, কারণ এদের ঝাড়ফুঁকে নাকি শরীর অবশ হয়ে যাওয়া থেকে অনেকেই নাকি মুক্তি পেয়েছেন, বা অবশ হয়ে গিয়েছিল ঠিক হয়ে গেছে, এমন নজির আছে বা উদাহরণ আছে বলে ওনারা যেহেতু জানতেন, এই জন্যই মূলত চাচাকে ঝাড়ফুঁক করানোর জন্য ওদেরকে নিয়ে আসার একটা চেষ্টা করেছিলেন। যেহেতু তাদেরকে চিনতেন, ওই ঠিকানা অনুযায়ী যান, তাদেরকে নিয়েও আসেন এই গ্রামে, এই বাগমারা গ্রামে নিয়েও আসা হয়। তারা আসার পর জানান যে 7 দিন এই কাজ করতে হবে, শুধু রাতের বেলা। প্রথম রাতে যেটা হলো সেটা হলো ওই উঠানের মাঝখানে একটা গর্ত করা হলো, চাচাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিকে, অর্থাৎ কোমরের যে চতুর্দিকে নরম মানে আলগা মাটি না রেখে ওখানে মাটি দিয়ে লেপে দেওয়া হয়। তারপর 7টা আমের পাতা আরও কিছু জিনিস দিয়ে ওই অদ্ভুত বিচিত্র পদ্ধতিতে নাচ গান করে ঢোল তবলা বাজিয়ে ঝাড়ফুঁকের চেষ্টা চলছে। প্রথম রাতে এভাবে হয়। দ্বিতীয় দিন যখন কাজ চলছিল তখন কাজ শেষও হয়ে গিয়েছে, তারপর আবার ওখান থেকে তো তুলে ফেলা হয়েছে। চাচা বলেন যে উনি ওয়াশরুমে যাবেন, যেহেতু ঠিকঠাক মতো উনি হাঁটতে পারতেন না। তবে বিষয়টা এরকম না যে উনি কারো সাহায্য সহযোগিতা নিয়েই সবসময় চলতে হতো। তো ওয়াশরুমে গিয়েছেন, ওয়াশরুম থেকে ঠিকঠাক মতো ফ্রেশ হয়ে বেরো হয়ে এসেছেন। এরপরে হঠাৎ করে তার গলা দিয়ে রক্ত পড়া শুরু হয়, অর্থাৎ রক্ত বমি শুরু হয়ে গেছে, শুধু রক্ত আর রক্ত। সবার সামনেই ছটফট করতে করতে উনি মারা যান। ওখানে যারা ঝাড়ফুঁক করার জন্য আসছেন তারাও বেশ অবাক হয়ে যান। এরপর হুজুরকে ডাকা হয়। ওই হুজুরকে ডাকা হলে উনি নাকি প্রথমে আসতে চাচ্ছিলেন না। কারণ কি, উনি কেন আসতে চাচ্ছিলেন না? হুজুর উনি পরে জানালেন যে এই যে যাদেরকে নিয়ে আসা হয়েছে এদেরকে নিয়ে আসাটা ঠিক হয়নি। আর জিন সে প্রতিশ্রুতি রক্ষা করেনি, কারণ তার মনের মধ্যে অন্য জিনিস ছিল। যেহেতু সে কোনো কিছু নেয়নি, এমনিতেই চলে গেছে, এই জন্য হুজুর বিষয়টা কিন্তু অবজার্ভ, অর্থাৎ উনি পর্যবেক্ষণে রেখেছিলেন যে আসলে বিষয়টা কি হয়, বিষয়টা কোন দিকে মোড় নেয়। এর মধ্যে এই ব্যক্তিদেরকে যখন সিলেট থেকে নিয়ে আসা হয়েছে এবং এইভাবে উদ্ভট পদ্ধতিতে যখন ঝাড়ফুঁক চলছে, বিষয়টা হুজুর আসলে মোটেও ভালোভাবে নেন নাই। এই জন্য হুজুরকে ডাকলে উনি আসতে চান নাই। হুজুর চিন্তা করেছেন যে এই আলী আশরাফ কাকার পরিণতির জন্য তার পরিবারের সদস্যরাই দায়ী। এই কারণে দায়ী যে তারা হুজুরের সাথে পরামর্শ না করে এই ধরনের একটা আজব পদ্ধতিতে ঝাড়ফুঁক করাতে গিয়েছিলেন। আর এই কারণেই মূলত তার মৃত্যুটা আরও দ্রুত হয়েছে। হুজুর যদি পদ্ধতিটা সম্পর্কে ভালো মতো অবগত না হতেন, অবগত বলতে বোঝাচ্ছি যে এই যেই পদ্ধতিতে কাজটি করা হয়েছে এটা তো হুজুর আসলে ওইভাবে ভালো করে জানতেন না যে কোন পদ্ধতিতে, শুধু এতটুকুই হুজুর জেনেছিলেন এই ধরনের বিচিত্র পদ্ধতিতে তার চিকিৎসা চলছে। এটা তো আসলে শরিয়া অ্যালাউ করে না এই ধরনের পদ্ধতিটা। হুজুর মনক্ষুণ্ণ হন এবং এই কারণে হুজুর এই বিষয়ে তার জিনেদের সাথে আলোচনা করেননি, যে তার পরিবার যেটা ভালো মনে করে সেটাই তো বেছে নিয়েছে, আমার সাথে তার পরামর্শ করেনি, আমি এখন আগ বাড়িয়ে কিছু করতে যাব তখন আর একটা সমস্যা হতে পারে। এই জন্য হুজুর এই বিষয়টা নিয়ে আর আগান নাই। পরবর্তীতে যখন এই দুর্ঘটনা ঘটলো, হুজুর মন খারাপ করে উনি আর এদিকে আসতেও চান না। হ্যাঁ, পরে এসেছিলেন, উনি বললেন যে আসলে জিনটা সে আবার ফেরত এসেছিল। সে এসে মূলত যে কাজটি করেছে, শুরুর দিকে সে খুব একটা সুযোগ পাচ্ছিল না। এই ধরনের উদ্ভট পদ্ধতিতে যখন চিকিৎসা শুরু করা হয় তখন কাকার শরীরের বাইরে থাকা যে একটা নিরাপত্তা বেষ্টনী রুকিয়ার মাধ্যমে করা হয়েছিল সেটা ভেঙে যায়।
কাকা যখন ওয়াশরুমে গিয়েছেন তখন ওই জিনটা তার শরীরের মধ্যে ঢুকে সব কিছু নষ্ট করে দিয়ে চলে গেছে। ওয়াশরুম থেকে বের হওয়ার পরই এই কারণে কাকার মৃত্যু হয়েছে। তো এটাই ছিল ঘটনা। এটা নাকি ওই বাগমারা গ্রামের অনেকেই জানেন। এটাও আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনার পর চতুর্দিকে এই ঘটনার যেই বিষয়বস্তু কিভাবে হয়েছে সবার মুখে মুখে ছড়িয়ে গিয়েছিল। প্রিয় লিসেনার্স, আমরা কিন্তু সবসময় বলি, আমরা বলি বিষয়টা এটা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই বিষয়ে সতর্ক করেছেন আমাদেরকে। ফলদার বা ছায়াদার গাছের তলায়, গর্তের ভেতরে, এলোমেলো কোনো জায়গায় আমরা যেন কোনো নাপাকি না ফেলি, এতে কিন্তু বিপদ হতে পারে। এটাই কিন্তু হয়েছে, আর এটাই হয়, অনেক সময়ই হয়। আল্লাহ আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারে থার্সডে নাইটের 199তম এপিসোডের চতুর্থ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের থার্সডে নাইটের 199তম এপিসোডের চতুর্থ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমরা পেয়েছি একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের কাছ থেকে। ওনার কাছ থেকে এর আগেও আমরা ঘটনা পেয়েছিলাম। উনি বিভিন্ন সময় অডিও ক্লিপ আকারে আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, তবে এবারে উনি ঘটনা লিখে পাঠিয়েছেন। ওনার নাম রাকিব। উনি বর্তমানে সৌদি আরবের জেদ্দাতে রয়েছেন, আর ওনার দেশের বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের গোতাশিয়া গ্রামে। ঘটনাটি ওনার মামার সাথে ঘটেছিল। মামার নাম আরিফ। ছোটবেলা থেকেই আরিফ মামা ভীষণ সাহসী আর ডানপিটে। নানিবাড়ি এলাকায় নানার কিন্তু অনেক জমি জমা, আর তার মধ্যে ধানি জমি ছিল, সবজির জমি ছিল। সবজির জমিগুলো ছিল মূলত ধানি জমির থেকে বেশ উঁচু। দেখা যেত যে শসা, মূলা, বিভিন্ন ধরনের সবজি সেখানে চাষ করা হতো। এই সবজির জমিগুলো পাহারা দেওয়ার জন্য মামাকে রাতের বেলা ওই জমির আশেপাশে থাকতে হতো। সবজি চুরি করার জন্য কিন্তু অনেক চোর সারা রাত ঘুর করতো। আর তাছাড়া আরও একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে সেচ পাম্প বা স্যালো মেশিন, এটাও তো ছিল। যার কারণে এই সেচ পাম্প দিয়ে যে পানিগুলো বের হবে, এটা কোন জমিতে যাবে, কতটুকু পানি দিতে হবে, এটাও তো রাতের বেলা মেনটেন করতে হয়। এই দায়িত্বটাও কিন্তু এই আরিফ মামারই ছিল। এই কারণে এই রাতভর নির্জন মাঠেই তাকে থাকতে হতো। পাহারার জায়গার পাশেই ছিল এক বিশাল পুরনো আম গাছ। এই আম গাছ কেন্দ্রিক ঘটনা কিন্তু অনেক রয়েছে। তো যাই হোক, মামা তো রাতের বেলা এই জমি পাহারা দিচ্ছে, গাছের নিচে ঘুমায়। তো বরাবরের মতো এক রাত্রে উনি ওই গাছের নিচে নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন। ওনার যে পাহারার জায়গা, এই পাহারার জায়গার যে কাছেই ছিল ফকিরপাড়া ঈদগাহ মাঠ। মামাদের জমির থেকে 5 মিনিটের দূরত্বে এই মাঠটা। আর এই মাঠের একদম লাগোয়া রয়েছে একটা পুরনো কবরস্থান। মামা কি করতেন, মাঝে মাঝেই ওই কবরস্থানের কাছে গিয়ে জল বিয়োগ করে আসতেন। সন্ধ্যাবেলা আর কি, যেদিন ঘটনা ঘটে আর কি, সন্ধ্যাবেলা প্রতিদিনের মতোই লাঠি আর কিছু শুকনো খাবার নিয়ে তো জমিতে গিয়েছিলেন উনি। রাত তখন গভীর, চারপাশ নিঝুম, শুধু স্যালো মেশিনের একটানা শব্দ আর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। মামা তো ওই আম গাছের নিচে বসে ঘুমাচ্ছেন। হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। উনি দেখতে পান দূর থেকে ধবধবে সাদা কাপড় পরা এক দীর্ঘকায় অবয়ব তার দিকে হেঁটে আসছে। মামা প্রথমে চিন্তা করেছেন ঘুম থেকে জেগেছেন তো, চোখে মনে হয় ভুলভাল কিছু দেখছেন, কিন্তু না, উনি দেখলেন ঠিকই ওই লোকটা হেঁটে আসছে। আস্তে আস্তে লোকটা কাছে চলে আসলো, এসে গম্ভীর গলায় বলে উঠল, আরিফ, তুই এখান থেকে চলে যা। মামা ভাবলেন এই লোক নিশ্চয়ই কোনো চোর হবে, তাকে ভয় দেখাচ্ছে। মামা ভয় পেয়ে চলে গেলে তো এই লোকটা সবজি ক্ষেত থেকে ইচ্ছা মতো সবজি চুরি করে নিয়ে চলে যাবে। এই কারণে মামা পাল্টা ধমক দিয়ে বললেন যে, আপনার এখানে কাজটা কি? আমি তো আমার সবজি ক্ষেত পাহারা দিই, আপনি কি করেন? যান, আপনি আপনার কাছে যান। এই কথা শোনার পর লোকটার কথা না বাড়িয়েই ঠিক যেভাবে এসেছিল উল্টো দিকে ঘুরে হাঁটতে হাঁটতে চলে গেল। অবাক করা বিষয় হলো, বেশ কিছু দূর যাবার পর জ্যোৎস্না ভরা পরিষ্কার ফসলি মাঠের মধ্যেই লোকটা হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল। মামা বিষয়টাকে পাত্তাই দিলেন না, উনি আবার ঘুমিয়ে পড়েন। বেশ খানিকক্ষণ উনি ঘুমান।
এরপর ঘুম থেকে উঠে ওই যে সেচ পাম্প, যেটা এই সেচ পাম্প দিয়ে যে পানি বের হচ্ছে, কতটুকু পানি কোন জমিতে গিয়েছে এটা দেখার জন্য যে ড্রেনগুলো রয়েছে, যেদিক দিয়ে পানিগুলো বের হয় আর কি, ওগুলো চেক করার জন্য উনি ওই দিকটাতে গিয়েছেন। যখন ওই দিকটাতে গিয়েছেন উনি খেয়াল করেন যে পানি যেদিক দিয়ে যাচ্ছে, এই নালা বা ড্রেন আমরা যেটাই বলি, এটার এক পাশে মামার দিকে পিঠ দিয়ে কেউ বসে আছে, মনে হচ্ছে পানিতে কেউ হাত পা ধুচ্ছে। মামা তো চিৎকার দিয়ে বলে ওঠেন, এই কেউ ওখানে রে। একবার বলতেই ওই জিনিসটা উঠে দাঁড়ায়, দাঁড়িয়ে ধীরে ধীরে মামার দিকে ঘুরে দাঁড়ায়। তখন মামা যেটা দেখতে পান, এটা দেখার সাথে সাথে মামার রক্ত হিম হয়ে যায়। ওই জিনিসটা 10 থেকে 12 ফুট লম্বা হবে, হাড় জিরজিরে, হাত পা লিকলিকে, কিন্তু পেটটা অস্বাভাবিক রকমের বড়। আর সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মুখ। কপালে ছিল কেবল একটি মাত্র দানবীয় চোখ, আর বিভৎস তার মুখ দিয়ে অঝরে টাটকা রক্ত গড়িয়ে পড়ছে। মামা চাইছিলেন চিৎকার করতে, দৌড়ে পালাতে, কিন্তু তার শরীর পাথর হয়ে গিয়েছিল। এভাবে কতক্ষণ ছিল মামা নিজেও জানেন না। হঠাৎ ভোরের আজান পড়ার সাথে সাথে সেই বিভৎস দৃশ্যটা মিলিয়ে গেল। আসলে ওই সময় আজানের সময়ই হয়ে গিয়েছিল। মামা তো অনেকক্ষণ ঘুমিয়েছেন, এই জন্য সময়টা বুঝতে পারেন নাই। মামা কিছুটা স্বাভাবিক হন, এক দৌড়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে এসেই ঘরের দরজায় কয়েকটা ধাক্কা দিয়েই উনি একদম চুপ হয়ে যান। এদিকে ওনার এই ধাক্কা আর ওনার ডাক, একবার কি দুবার ডাক দিয়েছেন, ধাক্কাও থেমে গেল। নানা নানি তো উঠে গেছেন, তারা চিন্তা করেন কী ব্যাপার, এইভাবে ধাক্কা দিল, ডাক দিল, এরপর চুপ হয়ে গেল কেন। ওনারা উঠে দরজা খুলে দেখেন যে মামা অজ্ঞান হয়ে পড়ে আছেন। দরজার সামনে এই অবস্থা। তাড়াতাড়ি করে ধরাধরি করে ঘরে নিয়ে যাওয়া হয়, চোখে মুখে পানি দেওয়া হয়। যখন জ্ঞান ফিরছিল না, তখন সবাই পরামর্শ করে যে এখানে একটা মক্তব আছে, মক্তবে একজন ইমাম সাহেব আসেন পড়ানোর জন্য, ওই ইমামকে নিয়ে আসা হোক। সেই হুজুরকে নিয়ে আসা হয়। হুজুর সে দোয়া কালাম পড়ে ফু দেওয়ার পর আল্লাহর রহমতে মামার জ্ঞান ফেরত আসে। জ্ঞান ফিরতেই ওনার তো আচার আচরণ বদলে গেল। উনি একদম চুপচাপ, কারোর সাথে কথা বলেন না। এত ডানপিটে স্বভাবের মানুষ একদম চুপ হয়ে গিয়েছেন। আর অস্বাভাবিকভাবে উনি বেশি খাবার খেতে শুরু করেছেন। আর মাছ মাংসের জন্য জেদ ধরতে লেগেছেন আর কি, তাকে মাছ মাংসই দিতে হবে। এটা মামার সাথে একদমই যায় না। উনি যেটা পেতেন সেটা দিয়েই খেয়ে আলহামদুলিল্লাহ বলে উঠে যেতেন। আসল আতঙ্কটা শুরু হলো ওই দিন রাত 12টা থেকে। নানা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন অজু করতে বাইরে বের হয়েছেন, উনি যখন কলপারের দিকে যাবেন, এই কলপারের দিকে যাওয়ার সময় কিন্তু মামার যে রুমটা এটা পড়ে। যখন ওনার রুমের সামনে দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে মামার ঘরের ভেতর থেকে বিড় করে অস্পষ্ট কিছু শব্দ শোনা যায়। তখন নানা চিন্তা করলেন যে দেখি তো এই শব্দটা কী কারণে হয়। মামার রুমের যে জানালা ছিল, জানালাটা কিন্তু খোলা ছিল। নানা কি করেছেন, জানালার ফাঁকা দিয়ে তাকিয়েছেন ভেতরের দিকে। উনি যেই না ভেতর দিকে তাকিয়েছেন, তখন দেখেন ভয়ঙ্কর এক দৃশ্য। মামার বিছানার চারপাশে 12-13 ফুট লম্বা 3টা অবয়ব। এদের পরনে মনে হচ্ছে ধবধবে সাদা কাপড়ের মতো কিছু একটা। এই 3টা অবয়ব চক্রাকারে ঘুরছে মামার খাটের চারদিকে। তাদের হাত পাগুলো কিন্তু খুব চিকন লিকলিকে ছিল, আর তাদের প্রত্যেকের কপালে একটি মাত্র ভয়ঙ্কর চোখ। আর এই 3টা অবয়বেরই পেটটা ছিল অস্বাভাবিক রকমের বড়। নানা এই দৃশ্য দেখেই ওখানেই চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। নানার চিৎকার এবং পড়ে যাওয়ার শব্দে নানি কিন্তু বের হয়ে আসেন, কেননা নানি কিন্তু তখনও ঘুমান নাই। উনি বাইরে বের হয়ে এসে দেখেন যে নানা অচেতন হয়ে পড়ে আছেন। আর ঠিক ওই মুহূর্তে মামার ঘর থেকে 3টা ছায়া তীব্র গতিতে বের হয়ে আকাশের দিকে উঠে মিলিয়ে গেল। নানি এই দৃশ্য সহ্য করতে না পেরে উনিও জোরে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, তবে উনি অজ্ঞান হন নাই। নানি চিৎকার চেঁচামেচির শব্দে আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। সব লোক জড়ো হওয়ার পর সবাই এসে দেখেন এই অবস্থা। তখন নানাকেও ধরাধরি করে ঘরে নিয়ে যাওয়া হয়। নানি যখন ঘরে ঢুকেছেন, তখন উনি অজ্ঞান হয়ে গেছেন। ওনারও জ্ঞান ফেরানোর জন্য চেষ্টা করে লোকজন। নানিরও যখন জ্ঞান ফেরত আসে, নানিও খুলে বলেন যে কী দেখেছেন। আর নানার যখন জ্ঞান ফেরত আসে, নানাও কী দেখেছেন সেটাও খুলে বলেন। তবে নানার কিন্তু জ্ঞান এসেছিল প্রায় 1-1.5 ঘন্টা পরে। নানা যখন সব কথা খুলে বলেন, তখন তো সবাই বোঝে যে এটা তো স্বাভাবিক কোনো বিষয় না, বড় টাইপের কোনো হুজুরের কাছে যেতে হবে। তখন সবাই পরামর্শ দেন সাইফুল হুজুরের কাছে যাওয়ার জন্য। সাইফুল হুজুর ছিলেন তখনকার সময় খুব বড় একজন মাওলানা এবং রাকি।
আমরা কিন্তু পূর্বের ঘটনায় এই সাইফুল হুজুরের কথাও বলেছি। তো ওনার যেই স্থানটা ছিল বাঘের ভিটা বাজারের কাছে যে আলিয়া মাদ্রাসা রয়েছে সেখানে। হুজুর ছিলেন ওই মাদ্রাসার প্রিন্সিপাল। নানা হুজুরের কাছে যান, সব কথা খুলে বলেন। হুজুর নানাকে আশ্বস্ত করে বলেন যে আসরের নামাজের পর উনি আসবেন। কথা মোতাবেক আসরের নামাজের পর ওই হুজুর চলে আসেন। উনি যখনই এই বাড়ির সীমানায় পা রাখবেন, পা রাখা মাত্রই উনি থমকে দাঁড়িয়ে বললেন যে সর্বনাশ, এই জিনিস এখানে এলো কী করে? এটা তো এখানে আসার কথা না, এটা তো কবরস্থানে থাকার কথা, এটা এখানে কেন? এগুলো তো যেখানে যায় সেই জায়গায় কবরস্থান বানায় ফেলে, ওই বাড়ির সবগুলোরে একদম মেরে কবরে পাঠিয়ে দেয়। এটা এখানে কেন? এটা তো কোনো বাড়িতে যাওয়ার কথা না, নিশ্চয়ই কোনো একটা বড় ধরনের ঝামেলা করছে এই বাড়ির লোকজন। এখন কি হয়েছে এটা তো আরও ডিটেলসে জানতে হবে, বিস্তারিত জানতে হবে। হুজুর তখন বাড়িতে আসেন, এসে বলেন যে তাড়াতাড়ি আসল রুগীর কাছে নিয়ে চলেন। মামার কাছে নিয়ে যাওয়া হয়। দেখা গেল মামা সমানে ঘুমাচ্ছেন। এই যে ঘুমিয়েছেন, সারা দিনে উনি ওঠেন নাই। অনেক ডাকাডাকি করা হয়েছে, মামা কিন্তু ঘুম থেকে ওঠেন নাই। হুজুর বলেন যে আমাকে এখনই একটা অন্ধকার ঘর দেন, আমাকে কিন্তু কেউ ডাকাডাকি করবেন না, আমি ওই ঘরে বসে মুখবির জিনদের মাধ্যমে কিছু খোঁজ খবর নেই, দেখি ঘটনাটা আসলে কি ঘটছে। তখন নানা একটি ঘর দেখিয়ে বলেন যে আপনি ওখানে যান, ওখানে আপনাকে কেউ বিরক্ত করবে না। হুজুর ওই ঘরটাতে চলে যান। মাগরিবের সময় হওয়ার আগ পর্যন্ত উনি ওই ঘরে ছিলেন। এরপর উনি মুখবির জিনদের মাধ্যমে যা জানলেন সেটা পরবর্তীতে বলার চেষ্টা করলেন। তবে হুজুরকে খুব চিন্তিত দেখাচ্ছিল। হুজুর যেটা বলেন এটা শুনে তো নানা নানি দুজনই অবাক হয়ে যান। হুজুর বলেন যে এই যে আরিফ মামা খুব বাজে একটা কাজ করতো, সেটা হচ্ছে উনি যখন ওই কবরস্থানের কাছে যেত, ওখানে উনি যখন জল বিয়োগ করতো, দেখা যেত যে ইচ্ছাকৃতভাবে কবরস্থানের যেখানে গর্ত হয়ে গেছে, কবর ভেঙে পড়ে গেছে, এরকম কাছাকাছি জায়গায় গিয়ে ইচ্ছাকৃতভাবে জল বিয়োগ করতো। শুধু তাই না, উনি নাকি রাতের বেলা গিয়ে, খুব সাহসী মানুষ ছিল তো, রাতের বেলা গিয়ে ওই ভাঙা কবরের ভেতর থেকে হাড়, মাথার খুলি এগুলো বের করতেন। তারপর মাথার খুলিকে ফুটবল বানিয়ে ইচ্ছাকৃতভাবে লাথি মারতেন। লাথি মারতে মারতে একটা পর্যায়ে দেখা যেত যে ওই খুলিটা অন্য একটা কবরে ফেলে দিয়েছেন, হাড় গোড়গুলো দিয়ে ইচ্ছামতো খেলাধুলা করছেন। তো এই কাজগুলো করতেন। আর ওই কবরস্থানের ওখানে থাকা যে ভয়ঙ্কর শক্তিশালী জিনেরা রয়েছে, এটা দেখে ওরা খুব রাগান্বিত হতো যে এই ছেলেটা কেন এই কাজ করে, কেন কবরস্থানে থাকা এই মৃতদেহদের কঙ্কালগুলো নিয়ে ও এরকম খেলাধুলা করে, কেন এগুলোকে এত অসম্মান করে। শুরুর দিকে তারা এই বিষয়টাকে নাকি ছাড় দিয়েছিল যে হয়তো বা ছেলেটা 1-2 দিন করছে আর করবে না, কিন্তু দেখা গেল যে সে প্রায়শই করে। এই কারণে ওই ঈদগাহ মাঠের পাশে থাকা ওই ভয়ঙ্কর শক্তিশালী জিনগুলো মামার উপর ক্ষিপ্ত ছিল। সবসময় চিন্তা করত যে ওকে কখন বড় ধরনের একটা ক্ষতি করা যায়। মূলত এই কারণেই ওরা মামার ক্ষতিটা করেছে। তবে ওই রাত্রে যেই সাদা কাপড় পরা যে অবয়বটাকে মামা দেখেছিল, উনি একটা ভালো জিন ছিলেন। উনি বুঝতে পেরেছিলেন যে এই ছেলেটার বিশাল একটা বিপদ হতে যাচ্ছে। এই বিপদ শুধু এই ছেলের উপর হবে না, এর পুরো পরিবার এটা ভোগ করবে। এই জন্যই মূলত উনি ওইদিকে এগিয়ে আসছিলেন, কেননা ওই সময় মামাকে বড় ধরনের ক্ষতি করার জন্য 3টা ভয়ঙ্কর শক্তিশালী জিন কাছে চলে আসছিল। সে এসে মামাকে বলে ওখান থেকে চলে যেতে, মামা যায় নাই। এরপর ওই জিনটা ওখান থেকে চলে গেলেও সে বেশি দূরে যায় নাই, সে কাছাকাছি ছিল। মামা যখন ঘুম থেকে উঠে ওই ড্রেনের কাছে যায় পানির প্রবাহটা দেখার জন্য, তখন ওইখানে আর একটা জিন ছিল। সেই জিনটা যখন উঠে ঘুরে দাঁড়িয়েছে, জিনটা নাকি তাকিয়েই দেখে মামার পিছনে এই ভালো জিনটা দাঁড়িয়ে আছে। তখন ওই জিনটা সরাসরি মামাকে ওই সময় ক্ষতি করতে পারেনি। তবে ওই জিনটা নাকি ওই ভালো জিনকে বলেছিল, তুই এই ছেলেটাকে কেন বাঁচানোর চেষ্টা করছিস? তুই জানিস না এর কী বদ অভ্যাস? ও মৃতদেহকে অসম্মান করে, মৃতদেহের হাড়গোড়গুলোকে অসম্মান করে, তুই কেন ওকে বাঁচানোর চেষ্টা করছিস? তখন নাকি ওই জিনটা বলেছিল, ছোট মানুষ, ঠিক হয়ে যাবে, ওকে এত বড় শাস্তি তোরা দিস না। তবে এই ভালো জিনটা কিন্তু এই শক্তিশালী জিনদের গোত্রেরও কেউ ছিল না, তারা ভিন্ন গোত্রের, শুধু অনুরোধ করতে এসেছিল। তবে ওই সময় আজান দেওয়ার কারণে নাকি ওই শক্তিশালী জিন আর ভালো জিন দুটোই চলে যায়। এরপর মূলত
এই যে মামা যে অজ্ঞান হয়ে গেছেন, এখনও তো উনি ঘুমাচ্ছেন, তো ঘুমাচ্ছেনই। তো যাই হোক, হুজুর এই বিষয়টা বলার পর বলেন যে আসলে এখন ওই জিনটাকে হাজির করতে হবে, দেখি কি করা যায়। হুজুর কি করলেন, একটা তুলারাশির লোককে আনতে বললেন। তুলারাশির লোককে খুঁজতে খুব বেশি বেগ পেতে হয়নি, কারণ মামার একজন কাকি ছিল যার বাসাটা একদম কাছাকাছি ছিল, তাকে নিয়ে আসা হয়। রাত 12টা কি 12:30টার দিকে ওই মহিলার উপর জিন হাজির করানো হয়। জিনটা যখন মহিলার উপর হাজির হয়, তখন মহিলার শরীরটা একটু ঝাঁকুনি দিয়ে ওঠে, মাটিতে পড়ে যায়। এবার মাটি থেকে উঠে বসে ভয়ঙ্কর রকমের কণ্ঠস্বরে বলতে থাকে, এই হুজুর, তোর এখানে কাজ কি? তুই তো জানিস যে কী কারণে এই ছেলেটার উপরে আমরা ক্ষিপ্ত হয়েছি, তারপরে কেন আসছিস? তোর কি জ্ঞান বুদ্ধি নাই নাকি? এই ছেলের না হয় জ্ঞান বুদ্ধি নাই, তোর তো জ্ঞান বুদ্ধি থাকার কথা। তখন হুজুর বলতে থাকেন যে আসলে এই ছেলেটা তো ডান পিঠে চঞ্চল মানতেছি, কিন্তু ওর বয়সও তো বেশি না, 16-17 বছর বয়স, সারা জীবন পড়ে আছে। এখন কেন একে এত বড় শাস্তি তোরা দিতে যাচ্ছিস? একে ছেড়ে দে। তখন ওই জিনটা ওই জিন যে এ তো রাজি হয় না, কোনোভাবেই জিনটা রাজি হবে না, এটাই স্বাভাবিক, কারণ ওরা তো 1-2 দিনে আসলে মামার উপর ক্ষতি করার জন্য আসেনি। ওরা তো বেশ কিছুদিন ধরে মামাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে এই ছেলেটা আসলেই অতিমাত্রায় দুষ্টু। তখন হুজুর অনুরোধ করেন, একটা পর্যায়ে জিন সাফ সাফ বলে দেয় যে না, আমরা প্রতিজ্ঞা করছি ওকে মেরে ফেলবো, মেরেই ফেলবো। তখন নাকি ওই হুজুর ক্ষিপ্ত হয়ে বলেন যে আচ্ছা, তুই তোর চতুর্দিকে তাকিয়ে দেখ তো, কিছু দেখতে পাস কি না। যখনই নাকি জাস্ট খালি ওই কাকি চতুর্দিকে তাকিয়েছেন, আসলে কাকির ভেতরে তো ওই জিনটা, তখনই নাকি কাকির চেহারাটার মধ্যে এক ধরনের ভয় চলে আসে, মনে হচ্ছে কিছু দেখে ভয় পাচ্ছে। আসলে চতুর্দিকে আরও শক্তিশালী জিনেরা ছিল। এই জিন যদি না যায় ঠিকঠাক মতো, তাহলে এই জিনের বাঁচার আর কোনো উপায় থাকবে না। তখন ওই জিনটা কিছুটা নরম হয় এবং বলেন যে ঠিক আছে, যেহেতু আমরা একটা প্রতিজ্ঞা করছিলাম, একটা কাফফারা তো দিতে হবে। কাফফারা হিসাবে 10 কেজি মিষ্টি, একটা ছাগল আর 2টা মুরগি দিতে হবে। সেটা ওই ঈদগাহ মাঠের কবরস্থানের কাছে দিয়ে আসলেই হবে। আর এই ছেলে যেন কখনোই আর ওই ঈদগাহের ওখানে না যায়। যদি যায় তাহলে কিন্তু এই সমস্ত ভোগ দেয়া কিচ্ছু আসা যায় না, ওর কিন্তু ওই দিনই শেষ, ওর জীবন ওদিনই আমরা শেষ করে দিব। হুজুর কথা দেন যে ঠিক আছে, ও আর যাবে না, তোমরা চলে যাও, এই জিনিসগুলো দিয়ে দেয়া হবে। এরপর নাকি ওই জিনটা সালাম দিয়ে বিদায় নেয়। এরপর হুজুর বলেন যে ঠিক আছে, এখন তো ঝামেলা আপাতত গেল, এখন ফজরের নামাজের অপেক্ষা করি, ফজরের নামাজ পড়ে এসে বিস্তারিত আরও কথা বলবো। অনেক সময় তো পার হয়ে যায়, ফজরের নামাজের আজান তখনও দেরি ছিল। যাই হোক, এর ভিতরে আরও অনেক কথাবার্তা হয় আর কি। এরপর দেখা গেল সকালবেলা মামা ঘুম থেকে উঠেছে। ওঠার পর হুজুর মামার কাছে গিয়ে বলতেছেন, কিরে আরিফ, 2 দিন কোথায় ছিলি? এই কথা শোনার পর এই বাড়ির লোকজন তো অবাক হয়ে যায়। 2 দিন কোথায় ছিল মানে? মামা তো এই ঘরের মধ্যেই ঘুমাইছিল। তখন এই আরিফ মামা বলতে থাকেন এক অদ্ভুত তথ্য। উনি বলেন যে আমি এমন একটা জায়গায় ছিলাম, মনে হচ্ছে চারদিকে অথই পানি, আর তার মাঝখানে কাচের তৈরি ঘর, একটা গোল জেলখানার মধ্যে আমি আছি। সেখানে আমাকে বন্দি করে রাখা হয়েছিল। সেখান থেকে আমি সব কিছু দেখতে পাচ্ছিলাম, বড় বড় অদ্ভুত দেখতে সব মানুষগুলো হইচই করছে, রাজসভা বসছে, ছোট বাচ্চারা আশেপাশে খেলাধুলা করছে। কিছু লোক সর্দারকে সবসময় বলতে থাকে এই ছেলেটাকে মৃত্যুদণ্ড দিতে হবে, অর্থাৎ মামাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য কিছু লোক বলছে। সর্দার আবার খুব দয়ালু, সে অন্যদেরকে বলছে না, এই ছেলেটার বয়স কম, সারাটা জীবন পড়ে আছে, এভাবে তো একে মৃত্যুদণ্ড দেওয়ার মানে হয় না। আর মাঝে মাঝে নাকি বাচ্চারা যে বল দিয়ে খেলে, এই বলগুলো আবার ছুটে এসে ওই জেলখানার দেয়ালে লাগে, তখন নাকি ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। মামা যতই চিৎকার চেঁচামেচি করুক, মনে হয় যে তার কথা কেউ শুনতেই পাচ্ছে না, কিন্তু বাইরে থেকে যে কথাগুলো হতো মামা নাকি সেটা শুনতে পেতেন। এরকম যখন বলছিল, তখন হুজুর মামাকে থামিয়ে দিয়ে বলেন যে ওখানে কি দরবেশ গোছের কাউকে তুমি দেখেছিলা? তখন মামা বলেন হ্যাঁ, দরবেশ গোছের একজনকে আমি দেখেছিলাম, বেশ উঁচু লম্বা সুন্দর দাড়ি। সে সর্দারের কাছে গিয়ে আমার ছাড়ানোর জন্য অনুনয় বিনয় করছিল, সর্দারও রাজি হয়ে যায়। তখন হুজুর বলেন যে এই যেই দরবেশ গোছের লোকটাকে দেখেছো, সে আমার বন্ধু, খুব শক্তিশালী একটা জিন, সেও একজন আলেম, মাওলানা।
সে আমার সালাম ওই সর্দারের কাছে পৌঁছে দেয়, এরপর সর্দার সবার সম্মানে তোমাকে ছেড়ে দিতে রাজি হয়ে যায়। মূলত ওই রাতে যেই 3টা অবয়ব আসছিল, এই 3টা অবয়ব তোমার আত্মাটাকে ধরে নিয়ে চলে গেছিল ওই সর্দারের কাছে, সেখানেই তোমাকে বন্দি করে রাখা হয়েছিল। এরপর তোমার আত্মাটাকে ছেড়ে দেওয়া হয়, তারপরেই তুমি এই যে উঠে গেছো। মূলত তুমি যে অপরাধ করছো, কবরস্থানে গিয়ে কবরস্থানের হাড়গোড় নিয়ে যে অসম্মানগুলো করছো, এইটার শাস্তি কিন্তু আরও ভয়ঙ্কর। আল্লাহর রহমতে এবারে যাত্রায় তুমি বেঁচে গেছো, ভবিষ্যতে এই ধরনের কাজ করবা না, আর ওই কবরস্থানের ধারে কাছেও যাবা না, ওই ঈদগাহ মাঠের কাছেই যাবা না। তখন মামা তার ভুলটা বুঝতে পারেন, উনি তওবা করেন এবং উনি কখনোই এই ধরনের কাজ করবেন না বলেও প্রতিশ্রুতি দেন সবাইকে। সত্যি উনি আর কখনোই এই ধরনের কাজে লিপ্ত হন নাই, কখনোই কবরস্থানে গিয়ে কোনো মৃতদেহের হাড় বা মৃতদেহকে অসম্মান করেন নাই। এখনও উনি এভাবেই আছেন, ভালো আছেন, সুস্থ স্বাভাবিক আছেন, আলহামদুলিল্লাহ। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রাকিব ভাইকে আপনার পাঠানো চমৎকার একটি ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে কিন্তু আমরা যা শিক্ষাটা পেলাম, এটা নতুন করে বলবার কিছু নেই, আমি আলাদা করে যে বলবো আমার মনে হয় সেটার প্রয়োজন নেই। আপনারাও বুঝতে পেরেছেন যে আসলে এই ঘটনার মূল শিক্ষাটা কী। চলুন চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 199তম এপিসোডের 5ম ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের থার্সডে নাইটের 199তম এপিসোডের 5ম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম আবির। উনি বর্তমানে সৌদি আরবের আল হাসা শহরে রয়েছেন। সেখানে একটি কফি শপে ডিউটি করছেন। যেই পোস্টে উনি ডিউটি করেন সেটাকে বারেস্তা পোস্ট বলা হয়। ওনার দেশের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গণমান পুরুরা গ্রামে। ঘটনা শুরুর আগে উনি একটি মেসেজ আমাদের সম্মানিত লিসেনারদেরকে দিতে বলেছেন। ওনার হয়ে সেই মেসেজটি আপনাদেরকে পৌঁছে দিতে চাই, কেননা আমাদের অনেক লিসেনার রয়েছেন যারা বর্তমানে সৌদি আরবে যাবার জন্য স্বপ্ন বুনছেন। তাদের উদ্দেশ্যেই মূলত এই মেসেজ উনি পাঠিয়েছেন। তা হচ্ছে, বর্তমানে সৌদি আরবে কাজের অবস্থা খুবই শোচনীয়। যারা বৈধভাবেও কাজ করছেন তাদের অবস্থাও ভালো না, যে কোনো সময় চাকরি চলে যাচ্ছে, তারা দেশে ফেরত আসছেন। আকামাগুলো রিনিউ হচ্ছে না, অনেক কফিল তাদের আন্ডারে থাকা লোকদের আকামা রিনিউ করছেন না। আর বাংলাদেশে থাকা কতিপয় দুষ্কৃতিকারী সহজ সরল মানুষদেরকে টাকা পয়সা কামানোর লোভ দেখিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে সৌদি আরবে পাঠিয়ে দিচ্ছেন। সেখানে যাবার পর তারা অপহরণের শিকার হচ্ছেন। আর এই অপহরণ করছে আমাদের বাংলাদেশি ভাইয়েরাই। তারা তাদেরকে অজ্ঞাত একটা স্থানে নিয়ে গিয়ে সেখানে গিয়ে ভিডিও কলের মাধ্যমে তার পরিবারের সাথে কথা বলছেন। আর ভিডিও কলে আমাদের এই সহজ সরল ভাইদেরকে অকথ্য নির্যাতনের দৃশ্যগুলো দেখাচ্ছেন তাদের পরিবারকে। তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আবার হাতিয়ে নিচ্ছেন। এই কারণে আবির ভাই জানিয়েছেন এই মুহূর্তে সৌদি আরবে না আসতে। পরিস্থিতি ভালো হলে তখন আসা যাবে, আপাতত সৌদি আরবের অবস্থা ভালো না। প্রিয় লিসেনার্স, ওনার এই তথ্যের সাথে আমি একমত, কেননা আমি নিজেও যখন এই সৌদি আরবে কিছুদিন আগে গিয়েছিলাম, আমাদের খুব কাছের একজন ভাই, আমি যখন সৌদি আরবে গিয়েছি 3 বার গিয়েছি আলহামদুলিল্লাহ, তখন সেই ভাই আব্দুল মাজেদ ভাই সবসময় আমার সাথে ছিলেন, প্রতিটা সময়। মাজেদ ভাই জানিয়েছেন উনি যে বেকারিতে কাজ করেন সেখানে প্রায় 26 বছর ধরে একজন বাংলাদেশি মুরব্বি কাজ করতেন। হঠাৎ করেই তার কফিল তাকে না করে দেয়। উনি যখন জানতে পারলেন যে তার আর চাকরি এখানে করা হচ্ছে না, তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কেননা পরিবারে তখনও উনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। পরিবারে খরচ বেড়েছে, অনেকগুলো কাজে হাত দিয়েছেন। এখন যদি এই কাজটি না থাকে, ওনাকে চলে আসতে হয়, তখন কি হবে? ওনাকে খুরুজ দিয়ে, অর্থাৎ উনি একবারে দেশে চলে আসবেন, এমনভাবে দেশে চলে আসতে হবে তাকে।
এটাই হয়েছে। মালিকের এত পুরনো বিশ্বস্ত মানুষকেও মালিক ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। এটা কিন্তু মাজেদ ভাই আমাকে বলেছেন। তো মাজেদ ভাইও বলছিলেন যে কোনো সময় তাদের মতো অনেককেই চলে আসতে হতে পারে, যদিও বা তাদের সমস্ত কাগজপত্র বৈধ, আকামা ঠিক আছে, সব ধরনের কাগজপত্র ঠিক আছে, কিন্তু এরকম সমস্যা হচ্ছে বর্তমানে। আশা করছি আমাদের সম্মানিত লিসেনারদের মধ্যে যারা প্রবাস জীবনে যেতে চাচ্ছেন, স্পেশালি সৌদি আরবে, তারা এখন যে কথাগুলো বললাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন ঘটনায় চলে যাই। সাল 2011 ডিসেম্বর মাস, শীত পড়েছে। ওই সময় এই আবির ভাই এসএসসি পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নিচ্ছেন। ওনাদের যে এলাকাটা, বিশেষ করে গ্রামটা, বর্ষাকালে মনে হয় ছোট্ট একটা দ্বীপ, চারদিকে পানি আর পানি। ওনাদের বাড়ির পেছন দিকে 2টা বিল আর 3 দিক দিয়ে বিস্তীর্ণ ধানি জমি। দক্ষিণ দিকে জমির উপর দিয়ে সোজা একটা লম্বা রাস্তা, যেটা মেইন রোডের সাথে যুক্ত হয়েছে। শীতকালে নাকি এতই কুয়াশা পড়ে মনে হয় যেন আশেপাশে সাদা আকাশ। আকাশের দিকে তাকালেও আকাশটাও সাদা দেখা যায়, কুয়াশায় সামনে পিছনে সব জায়গায় সাদা দেখা যায়। উনি যেখানে লেখাপড়া করেছেন সেই স্কুলের নাম হচ্ছে 31 নং লুলিকান্দি উচ্চ বিদ্যালয়, যেটা ওনাদের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে। ওনাদের বাড়ি থেকে দুদিক দিয়ে যাওয়া যায়। মেইন রোড দিয়ে গেলে তখন সময়টা একটু বেশি লাগে, আবার বাড়ির পশ্চিম দিক দিয়ে খালের উপর দিয়ে যে বাঁশের একটা সাঁকো রয়েছে ওই দিক দিয়ে গেলে একটু তাড়াতাড়ি যাওয়া যায়। 2 মাস পরে এসএসসি পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। গণিত প্রাইভেটের জন্য একজন স্যারের কাছে ওনারা প্রাইভেট পড়তেন, আর এই প্রাইভেটের সময়টা ছিল সকাল 6:30টায়। ঘটনার আগের দিন রাতে জলদি করে খাওয়া দাওয়া শেষ করে আগে ভাগে শুয়ে পড়েছেন। তখন ওনার চাচাতো ভাই রাত 10টার দিকে এসে ওনাকে ডাকছেন, বলছেন যে আবির, ব্যাডমিন্টন খেলবে না? উনি তখন বললেন যে শুয়ে পড়ছি, তোরা খেল, আজকে আমি খেলবো না। ওই দিন অবশ্য শীতটা একটু কম ছিল, কুয়াশাও কম ছিল, পূর্ণিমার চাঁদ ছিল আকাশে, চারদিকে বেশ আলোকিত ছিল। এখন শীতের রাত্রে তো ব্যাডমিন্টন খেলার একটা পারফেক্ট সময়। উনি তো শুয়ে পড়েছেন, সকালে আবার প্রাইভেট পড়তে যেতে হবে, অনেক রাত পর্যন্ত খেললে তো সকালে প্রাইভেট পড়তে যেতে পারবেন না। এই চিন্তা করে উনি আর ওঠেন নাই। আবির ভাইয়ের বাবা কিন্তু ওই এলাকার রানিং মেম্বার। আবির ভাই আলাদা রুমে ঘুমান, ওনার বাবা মাঝে মাঝেই রাত করে বাড়িতে ফেরেন, কেননা যেহেতু মেম্বার, বিভিন্ন জায়গায় সালিশ থাকে, বিভিন্ন আলাপ আলোচনা থাকে। বাড়িতে যখন উনি আসেন একটু লেটই হয়ে যায়। উনি যখন বাড়িতে আসছেন তখন দুধের মালাই নিয়ে আসছেন। ওনাকে ডাকছেন, এই আবির ওঠ, দুধের মালাই খেয়ে যা। তো উনি উঠেছেন। উনি উঠে দেখেন যে ওনার বাবার সাথে এক পাগল বসে আছে। সেই পাগলের নাম হচ্ছে হবি। স্থানীয়ভাবে ওই পাগল হবি পাগল নামে পরিচিত। এই হবি পাগলের বাড়ির সামনে দিয়েই কিন্তু এই আবির ভাইকে স্কুলে যেতে হয়। তার বাড়ির সামনে উঠানে কিন্তু অনেক বড় একটা কাঁঠাল গাছ রয়েছে। সে ওই কাঁঠাল গাছের শিকড়ের উপরে অধিকাংশ সময় বসে থাকে। কি দিন কি রাত তার কাজই হচ্ছে ওই শিকড়ের উপরে বসে থাকা। যখনই নাকি আবির ভাইকে উনি দেখতেন তখনই হবি পাগল বলে উঠতেন, হে আবির, তোকে ধর্মু, আমার মেয়ের সাথে তোরে বিয়া দিমু। আসলে এই হবি পাগল বিয়ে শাদী করেন নাই, উনি পাগল তো এরকম করে মজা করতেন এই আবির ভাইয়ের সাথে। আবির ভাইও বিরক্ত হয়ে এই পাগলকে ঢিল দিতেন, গালিগালাজ করতেন। তো এই হবি পাগলকে ওনার বাবা সাথে করে বাড়িতে নিয়ে আসছেন, এটা দেখে তো আবির ভাই বিরক্ত হয়েছেন। ওনার বাবাকে বলতেছেন যে এই লোকটারে বাড়ি আনছো কেন, আমার খালি বিরক্ত করে। তখন এই আবির ভাইয়ের বাবা বলছেন, দেখলাম আসার সময় যে একটা কালভার্টের উপরে বসে আছে, নিয়ে আসলাম, খাওয়া দাওয়া করে চলে যাবে। এদিকে আবির ভাই খেয়াল করছেন যে এই হবি পাগল আবির ভাইয়ের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। তখন অবশ্য আবির ভাই আর কিছু বলেন নাই। উনি ওই যে দুধের যেই মালাই নিয়ে আসেন কিছুটা খেয়ে আবার গিয়ে শুয়ে পড়েছেন। হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। মোবাইল ফোনটা হাতে নিয়ে দেখেন যে মোবাইল ফোনের স্ক্রিনে সকাল 6টা বাজে। তড়িঘড়ি করে উঠে পড়ছেন, বেশ খানিকটা পথ তো যেতে হবে। আবার ঘুম থেকে উঠেছেন, ফ্রেশ হতে হবে, এটার জন্য তো সময় প্রয়োজন। উনি যখন বাইরে বের হয়েছেন ফ্রেশ হওয়ার জন্য, উনি দেখেন
যে আশেপাশে সব কিছু ফর্সা হয়ে গেছে। সকাল 6টা, উনি তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে রেডি হয়ে বের হয়েছেন, কাউকে আর ডাকেন নাই। উনি যখন বাইরে বের হয়েছেন তখন দেখেন একটা মানুষও ওঠে নাই। উনি ভাবলেন শীতের রাত, সবাই হয়তো ঘুমাচ্ছে। উনি বাড়ির কাউকে ডাক আর দেন নাই। উনি ডাক না দিয়েই পেছনের দরজা দিয়ে বই হাতে নিয়ে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। বাড়ির পশ্চিম দিকে ওই বাঁশের সাঁকো দিয়ে খালের উপর দিয়ে ওনাকে যেতে হবে। তো যখন উনি যান, অন্য দিন দেখেন মানুষের বাড়ির বাইরে গরু ছাগল বাঁধা থাকতো, তবে আজ একটা গরু ছাগলও নেই। উনি ভাবলেন শীতের রাত তো, বা শীতের সময়, এই জন্য হয়তো এখনও কেউ বাড়ির থেকে বাইরে বের করে নাই, মাত্রই তো সকাল হয়েছে। এইভাবে উনি হাঁটছেন। উনি যখন হাঁটছিলেন ওনার কাছে মনে হচ্ছিল যে ওনার পেছনে পেছনে কেউ হেঁটে আসছে, এরকম একটা শব্দ হচ্ছিল। প্রতিবারই উনি পেছন দিকে তাকিয়েছেন কিন্তু কাউকে দেখতে পাননি। এই যে রাস্তা দিয়ে উনি হাঁটছিলেন, ওনাদের বাড়ি থেকে একটু পাশেই একটা মসজিদটা পার হলে একটা ঢিবির মতো জায়গা রয়েছে। এরপর খালের উপর সেই বাঁশের সাঁকো। এই সাঁকো পার হওয়ার পর কিছুটা হাঁটলে একটা দিঘি পড়ে, দিঘির পাশে একটা কবরস্থান রয়েছে। এরপর 2টা বাড়ি। এরপরে কিন্তু 10 মিনিট হাঁটলে কোনো ঘর বাড়ি নাই, রাস্তার দুপাশে শুধু পানের বরজ। আর এই রাস্তাটা পার হলেই সেই হবি পাগলের বাড়ি। তো উনি তো অনেকবার পেছন দিকে তাকালেন, খচমচ শব্দ শুনে পেছনে তো কাউকে দেখলেন না। হাঁটতে হাঁটতে তো ওই হবি পাগলের বাড়ির কাছাকাছি চলে আসেন। ওখানে একটা মুদি দোকানও ছিল। ওই মুদি দোকানের কাছে এসে দেখা গেল যে মুদি দোকান বন্ধ। এত সকালে মুদি দোকান খোলারও কথা না, কিন্তু ওই মুদি দোকানের সামনে দেখা গেল একটা মুরগি, সাথে অনেকগুলো বাচ্চা। একটা মুরগির সাথে বাচ্চা থাকে, কিন্তু এত বাচ্চা কিন্তু কোনো মুরগির সাথে ঘোরে না। উনি দেখলেন যে মুরগিটা ঘুরছে, সাথে সাথে এতগুলো বাচ্চা দৌড়াদৌড়ি করছে। তবে মুরগিটা তার পথও আটকায় নাই, স্বাভাবিকভাবে মুরগিটা বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করছে। উনি এক পাশ দিয়ে হেঁটে ক্রস করে চলে গেলেন। হবি পাগলের বাড়ির সামনে যখন উনি আসলেন তখন দেখলেন এই কাঁঠাল গাছের শেকড়ের উপরে হবি পাগল নাই। বেশ অবাকই হলেন, কারণ সব সময় আল্লাহর 30টা দিন বা 365 দিনই হবি পাগল এই শেকড়ের উপর বসে থাকে, আজকে নাই কেন? তবে নাই, মনে মনে একটু খুশি হলেন, কারণ ওই দেখা হলেই তো এই হবি পাগল ওনাকে কটু কথা বলতেন, মানে বিরক্ত করার জন্য কিছু কথাবার্তা বলতেন আর কি। নাই, ভালোই হয়েছে। হবি পাগলের বাড়ি পার হলে ছোট্ট একটা জঙ্গলের মতো জায়গা রয়েছে, অনেক গাছ রয়েছে সেখানে, আর জঙ্গলের শেষ দিকে একটা ডোবাও রয়েছে। ওটার শেষ দিকে আবার কিছু ঘর বাড়িও রয়েছে, আর ওখানে একটা গাছ রয়েছে। ওনারা স্থানীয় ভাষায় ওই গাছটাকে জিগার গাছ বলেন। এই গাছটা এমন যে তার ডালপালা এক পাশ থেকে বাঁকা হয়ে রাস্তার অন্য পাশে হেলে আছে, মনে হচ্ছে এটা একটা ইউ শেপের গেট। যখনই ওই গাছটার সামনে আসছেন, হঠাৎ করে দেখেন গাছটার একটা ডাল থেকে 2টো পা ঝুলে পড়েছে। হঠাৎ করে যদি এভাবে পা ঝুলে পড়ে, যে কোনো মানুষই তো চমকে ওঠে। আর আবির ভাই তো তখন এসএসসি পরীক্ষার্থী, ছোট মানুষ, বয়স তো তখনও বেশি হয়নি। হঠাৎ করে যখন পা ঝুলে পড়ে গেছে তখনই তো ভয় পেয়েছেন উনি। আরে এটা আবার কার পা? উপর দিকে তাকিয়ে দেখেন, আরে এটা তো হবি পাগল। এই গাছের উপরে ডালের উপর বসে 2 পা দোলাচ্ছে আর মিটমিট করে হাসছে। আর এমনভাবে পাটা ঝুলিয়েছে যে এই আবির ভাই নিচ দিয়ে যেতে পারছেন না। হ্যাঁ, সাইড করে যাওয়া যায়, তবে আবির ভাইয়ের একটা ভয় ছিল যে পা দিয়ে যদি তাকে আঘাত করে। এই কারণে আবির ভাই ওই হবি পাগলকে বলছে, এই পা সরাও, আমি যাব, আমার দেরি হয়ে যাচ্ছে। হবি পাগল তো পা সরায় না। এদিকে বারবার উনি বলছেন যে এই পা সরাও, আমি যাব না, আসলে কিন্তু আমি এখনই ঢিল দেওয়া শুরু করব। এবারে পা নাড়ানোও বন্ধ করলো এবং ডালের একটা পাশে সরে গেল। উনি চিন্তা করেন, যাক, সরে যেহেতু গেছে, আমি এখন এর নিচ দিয়ে চলে যাই। যেই না নিচ দিয়ে পার হতে গেছেন, হঠাৎ করে ওই হবি পাগল উপর থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়েছে, অর্থাৎ রাস্তার উপরে জাম্প করেছে আর কি। যখন জাম্প করেছে তখন হবি পাগলের পায়ের একটা অংশ এই আবির ভাইয়ের বাম কাঁধে টাচ করে। উনি দেখতে পেলেন যে এই হবি পাগল লাফ দিয়ে পাশে একটা ডোবা ছিল, ওই ডোবার দিকে চলে গেল। এরকমভাবে তাকে হঠাৎ করে বিরক্ত করার জন্য আবির ভাই তো বেশ ক্ষুব্ধ হয়েছেন, হওয়াটাই স্বাভাবিক। উনি বেশ গালিগালাজ করতেছেন ওই সময়, মানে ওনার ভাষায় যেটা আসে আর কি, ওই সময়ের প্রেক্ষাপটে আর কি। উনি ওনার মতো করে গালিগালাজ দিতে দিতে
চলে আসছেন ওনার যেই প্রাইভেট পড়ার যেই বাড়িটা ওখানে। তো ওইখানে যাওয়ার সময় ওনাদের যে স্কুল আর কি, ওই স্কুলের কাছাকাছি ওই স্যারের জায়গা আর কি, ওখানে একটা পুকুর রয়েছে, সবাই নাকি ওইটাকে সুনামের পুকুর বলে থাকে আর কি। ওই পুকুরের কাছাকাছি এসে দেখা গেল কেউ একজন গোসল করতেছে। চারপাশে তো অনেক সাদা হয়ে আছে, অর্থাৎ আলোকিত হয়ে আছে, সকাল হয়ে গেছে, এখন গোসল কেউ করলেই কি না করলেই কি। তবে শীতের সকালে এত ঠান্ডার মধ্যে পুকুরের পানিতে গোসল করার হিম্মত তো খুব কম মানুষেরই থাকে। এই চিন্তা করে ওদিক দিয়ে উনি হেঁটে চলে যাচ্ছেন, খুব একটা খেয়াল করেন নাই। উনি দেখলেন যে একটা লোক গোসল করতেছে, জাস্ট এতটুকুই, কিন্তু কে করছে না করছে এই বিষয়ে অতটা খেয়াল করেন নাই। তো উনি যেই রুমটাতে প্রাইভেট পড়তেন ওই রুমের কাছে এসে দেখেন রুমটা বন্ধ, তালা বন্ধ করা। উনি চিন্তা করছেন কী ব্যাপার, আমি এতটা পথ আসলাম, এতক্ষণ তো খুলে ফেলার কথা, আর ছেলে পেলেও তো এখন আসে নাই, ঘটনা কি। তখন পাশে একটা বেঞ্চ ছিল, অনেক সময় দেখা যেত স্যার একটা ব্যাচ পড়াচ্ছেন, পরবর্তী ব্যাচ চলে এসেছে, তখন তারাও তো একটা জায়গায় বসে বিশ্রাম নেবেন। পাশে একটা বেঞ্চ ছিল, ওই বেঞ্চের উপর বসেছেন। কি মনে করে পকেট থেকে বাটন ফোনটা বের করে যখন স্ক্রিনের দিকে তাকিয়েছেন চমকে উঠেছেন, আরে এ কি, এখন তো 4:20 বাজে, কিন্তু আমি তো দেখলাম 6টা বাজে, এরকম ভুল তো হয় না। তখন ওর বুকের ভিতরে ধক 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 করা শুরু করেছে, তাহলে আমি এই রকম সময় আসলাম কিভাবে, আমি কি দেখলাম, ঘড়িতেই বা দেখলাম কি, আর এই যে চারপাশে এত আলোকিত। উনি যখনই দেখেছেন 4:20 বাজে, তখন উনি খেয়াল করেন আর একটা ভয়ঙ্কর বিষয়, এতক্ষণ যে চারদিকে আলোকিত দেখেছেন এখন আর সেই আলোকিত ভাবটা নাই, এখন মনে হচ্ছে চতুর্দিকে অন্ধকার, জোনাকি পোকাও জ্বলছে, জোনাকি পোকার আলোও কিন্তু বোঝা যাচ্ছে দূরে দূরে। তখন তো ওনার মনের মধ্যে খুব ভয় লাগতে শুরু করে, চিন্তা করলেন যে সর্বনাশ, আমি তো বিশাল এক বিপদে পড়ছি। তাড়াতাড়ি করে উনি আবার বাড়ির দিকে রওনা দিয়েছেন। রওনা দেওয়ার সময় প্রথমেই তো সেই সুনামের পুকুরটা পড়ে, ওই পুকুরের কাছে যখন উনি আসেন তখনও কিন্তু পানির ছলাৎ ছলাৎ শব্দ উনি শুনতে পাচ্ছেন, ওখানে কেউ একজন গোসল করছে। তখন উনি কি মনে করে সাহস করে দিকে তাকান যে কে গোসল করছে, তাকিয়ে দেখেন আরে এইটা তো হবি পাগল। চারদিকে অন্ধকার হলেও ওই পুকুরের ভিতরে যে হবি পাগল গোসল করছে এটা বোঝা যাচ্ছে। আরও একটা বিষয়, হঠাৎ করেই মনে হলো হবি পাগলের চোখ দুটো দপ করে জ্বলে উঠল, মনে হচ্ছে চোখের মধ্যে লাল কোনো লাইট জ্বলে উঠেছে। হবি পাগল এবারে আবির ভাইয়ের দিকে তাকিয়ে খুবই বিশ্রীভাবে হাসি দিচ্ছে আর বলে উঠল হাত ইশারা করে, হে আবির আয় এদিকে আয়, একসাথে গোসল করবো, আয় নাম, পানিতে নাম। এইটা দেখার পর উনি যে কি করবেন এটার বুঝতে পারছেন না, সামনের দিকে যাবেন সেটাও পারছেন না, পেছন দিকে ওনার পা চলছে না, মানে কোনো দিকেই উনি আগাতে পারছেন না, এমন একটা অবস্থা, মুখ দিয়ে ওনার কোনো সাউন্ড আসছে না। এদিকে হবি পাগল হাত বাড়িয়ে পানির ভেতর থেকেই ডাকছে, আয় আয় এদিকে আয়। ওই সময় আবির ভাইয়ের কাঁধের উপরে মনে হলো একটা শীতল হাতের স্পর্শ অনুভূত হলো। এরপর ওনার কিছু মনে নাই। ওনার যখন জ্ঞান ফেরত আসে উনি দেখেন উনি ওনার বাড়িতে, তখন বিকেল 4টা বাজে। দেখা গেল যে আশেপাশে সবাই কান্নাকাটি করছে, সবাই চিন্তা করেছিল যে জ্ঞান আর ফেরে কিনা, না জানি কোন এক বিপদ হয়ে গেল। ওনার কিন্তু আর কোনো ভাই নাই, উনি একাই, আর ওনার 3 বোন, উনি সবার ছোট। ওখানে একটা লোকাল কবিরাজ আছে, সবাই নাকি তাকে সারাল বলে ডাকে, জিনে ধরা, সাপে কামড় দেয়া, এই টাইপের যে কাজ যেগুলো আছে এগুলোর ঝাড়ফুঁক এই সারাল কবিরাজ করে থাকেন। তো সারাল কবিরাজও ওখানে আছেন, সব ঘটনা যখন খুলে বলেন তখন উনি খুব ভালো করে ঝাড়ফুঁক করে দিলেন, একটা লাল সুতা ওনার কাঁধের উপর দিয়ে বেঁধে দিল। তো উনি বললেন যে তোমার ভাগ্য খুব ভালো, আল্লাহর রহমতে তোমার কিছুই করতে পারে নাই, তোমার সাথে ইসলাম শিক্ষা বই ছিল, ওর মধ্যে বেশ কিছু সূরা কালাম ছিল লেখা, আল্লাহর রহমতে কিছু করতে পারে নাই, তবে তোমার কাঁধের এক পাশে ওই জিনিসটার পায়ের স্পর্শ লেগেছে, তাই তোমার কাঁধে যেন কোনো ক্ষতি না হয় এই জন্য সুতাটা দিলাম। এই সুতাটা তুমি 7 দিন রাখবে সাথে, 7 দিন মাগরিবের আজানের আগেই বাসায় ফেরত আসবে, আর এরপরে আর ঘর থেকে খুব দরকার ছাড়া বাইরে বের হবে না। এই 7 দিন মাছ খাওয়া তোমার জন্য নিষেধ, আর স্বপ্নে যাকে তুমি দেখবা আপাতত এটা কাউকে বলবা না, আগামী 7 দিন, এরপরে বলতে পারো। স্বপ্নে একজন এসে তোমাকে ঝাড়ফুঁক করে যাবে, আর 7 দিন পর এই সুতাটা তুমি পুকুরে নিয়ে ফেলে দিবা, আর
তুমি পুকুরে যখন 7 দিন পরে এই সুতাটা ফেলে দিবা, ওই পুকুরেই গোসল করে এসে তুমি তোমার বালিশের নিচে হাত দিবা, দেখবে একটা তাবিজ পাবা। এই তাবিজটা তোমার বাঁ হাতে কবজির উপরের কোনো একটা অংশে বেঁধে রাখবা। এটাও অল্প কয়েকদিন, এরপর এটা আর রাখতে হবে না সাথে। তো এরকম যেই পরামর্শ দিয়েছিলেন 7 দিন কিন্তু আবির ভাই সেটা পালন করেছিলেন। সত্যি 7 দিন পর যখন উনি ওই সুতাটা ফেলে দিয়ে গোসল করে এসে ওই বালিশের নিচে হাত দিয়েছিলেন, একটা গোল্ডেন কালারের তাবিজ পেয়েছিলেন। এটা গোল্ডের ছিল না, সম্ভবত এটা অষ্টধাতুর কোনো একটা তাবিজ ছিল, এরকম কিছু একটা হতে পারে। আর ওই কবিরাজ জানিয়েছিলেন যেই জিনিসটা আবির ভাইকে আক্রমণ করেছে এটা নাকি শক্তিশালী টাইপের একটা জিন ছিল। তবে এই জিনটা যে আবির ভাইকে আগে থেকে টার্গেট করেছে বিষয়টা এরকম না। উনি ওই সময়ে হঠাৎ করে বাইরে বের হয়েছেন, ওই সময় ওই জিনটার নজরে উনি পড়ে যান, যার কারণে এরকম ঘটনা ঘটেছে। হবি পাগলের যেই সুরত, এই সুরতে এসে তার সামনে হাজির হয়েছে। আর কাঁধের পেছনে স্পর্শ কে করেছে এই বিষয়ে কবিরাজ কিছুই বলেন নাই, যে হঠাৎ করে স্পর্শ হলো উনি অজ্ঞান হয়ে গেলেন। আর এই যে 7 দিন রাতের বেলা স্বপ্নের মধ্যে উনি একটা অদ্ভুত জিনিস দেখতেন। উনি দেখতেন একটা বড় আকৃতির প্রজাপতি 4 বার ওনার চতুর্দিকে পাক দিত, মানে ওনার চতুর্দিকে ঘূর্ণায়মান থাকতো, জাস্ট 4 বার, 4টা রাউন্ড দিয়ে কোথায় যেন চলে যেত। এই 7 দিন আবির ভাইয়ের রুমে রাতের বেলা অন্য কারো প্রবেশ নিষেধ ছিল। যখন নাকি স্বপ্নের মধ্যে ওই প্রজাপতিকে উনি দেখতেন, তখন নাকি দারুণ সুঘ্রাণ উনি অনুভব করতেন। এমনকি ঘুম ভেঙে যাবার পরও কিছুটা সুঘ্রাণ ওনার নাকে আসতো। আল্লাহর রহমতে ওনার আর কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ, উনি সুস্থ হয়ে গেছেন। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আবির ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। আর উনি যে মেসেজ পাঠানোর কথা বলেছেন ইতিমধ্যে সেটা লিসেনারদের কাছে আমরা পৌঁছে দিয়েছি। আশা করছি যারা এই চিন্তা করছেন তারা বিষয়টা বিবেচনা করবেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের আজকের থার্সডে নাইটের 199তম এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, কেমন লাগছে আমাদের আজকের থার্সডে নাইটের 199তম এপিসোডের ঘটনাগুলো? কেমন লাগছে এটা কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে অবশ্যই পাঠানোর জন্য অনুরোধ করব। কেননা আপনাদের ঘটনা ছাড়া আমরা কিভাবে অনেকটা পথ একসাথে পাড়ি দিব বলুন? এই জন্য সবসময় বলি, আপনারা বেশি বেশি করে সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে পাঠান। ছোট বড় মাঝারি যেটাই হোক পাঠাতে থাকুন। আমরা সাধারণত অপেক্ষাকৃত ছোট্ট ঘটনাগুলো ফেয়ার উইথ টুইস্টে এই এপিসোডে দেবার চেষ্টা করছি। অনেকেই ঘটনা ছোট মনে করে পাঠাতে আগ্রহী হন না, তাই তাদের জন্য আমরা ফেয়ার উইথ টুইসডেতে ঘটনা প্রচারের ব্যবস্থা রেখেছি। এরকম বেশ কিছু ছোট্ট ছোট্ট ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি আমাদের আফনান্স বি ইউটিউব চ্যানেলে, যেই চ্যানেল লিঙ্কটাও কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে। আপনারা সেখানে সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ বারবার আমরা ব্যক্ত করছি। চলুন আজকের এপিসোডের শেষ ঘটনায় চলে যাই। এই ঘটনাটি আমাকে সরাসরি যে দিয়েছে সে আমার স্টুডেন্ট, তার নাম আহনাফ আবরার নাবিক। আমাদের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের 10ম শ্রেণীতে সে অধ্যয়নরত রয়েছে। এর আগেও নাবিক তাহিয়ানের মাধ্যমে আমাকে ঘটনা পাঠিয়েছিল। আমাদের থার্সডে নাইটের 191তম এপিসোডের তৃতীয় ঘটনা কিন্তু নাবিকের ছিল, আর ঘটনাটা কিন্তু নাবিকের সাথেই হয়েছিল। এই ঘটনাটা খুব বেশি দিন আগের কথা না, কোরবানির ঈদে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে নিজের চোখের সামনেই এই ঘটনার একজন সাক্ষী হিসাবে এই নাবিক রয়ে গেছে। তো চলুন ঘটনা শুরু করি। নাবিকের গ্রামের বাড়ি কিন্তু মাদারীপুর জেলার শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের সাদেকাবাদ গ্রামে। যেই জায়গাটার উপরে নাবিকের দাদা বাড়ি করেছেন, এইটা কিন্তু মহান মুক্তিযুদ্ধের আগে নাকি শ্মশানের জায়গা ছিল।
গভীর রাতে ওই বাড়ির আশেপাশে এখনও অশরীরীদের ঘুরে বেড়ানো কিন্তু তারা শুধু অনুভবই করেন না, তারা মাঝে মাঝে সেটা দেখেও ফেলেন। বিভিন্ন সময় এটা নিয়ে সমস্যা হবার কারণে ওই বাড়ির সীমানায় বিভিন্ন পেরেক জাতীয় জিনিস বিভিন্ন কবিরাজদেরকে দিয়ে পুঁতে রাখা হয়েছে, অর্থাৎ বাড়ি বন্ধ করা বলতে যেটা আমরা বুঝি। ঘটনার সূত্রপাত ঈদের দ্বিতীয় দিন রাতে। এই দিনের আকাশ ছিল অনেক সুন্দর, আকাশে চাঁদ বেশ ভালোই জ্যোৎস্না দিচ্ছিল। ওই সময় অবশ্য ইলেকট্রিসিটি ছিল না, ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, কেননা ঈদের আগের দিন ঝড়ের কারণে বিভিন্ন জায়গায় বিদ্যুতের যেই তারগুলো এগুলোতে সমস্যা হয়ে গিয়েছিল, তাই ইলেকট্রিসিটি এই আসা যাওয়ার পরিমাণটা বেড়ে গিয়েছিল। অধিকাংশ সময় ইলেকট্রিসিটি এই কয়েকদিন ছিল না, তবে একদম ছিল না এটা বলা যাবে না, মাঝে মাঝে আসতো, অধিকাংশ সময়ই চলে যেত, এমন একটা অবস্থা আর কি। তো এই যে নাবিক আর নাবিকের কাজিন বেশ কয়েকজন পাশের বাড়ি দাদার বাড়িতে বেড়াতে গিয়েছেন, যিনি নাবিকের দাদার আপন ভাই। নাবিকের দাদা 2018 সালের 5ই অক্টোবর আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। যখন ওই বাড়িতে গিয়েছেন তখন দেখেন যে দাদার ওই ভাই ফোনে একটা ওয়াজ ছেড়ে দিয়ে ঘরের সিঁড়িতে বসে আছেন। তার সাথে এই নাবিকের মেজো চাচার ছেলে, অর্থাৎ নাবিকের চাচাতো ভাইও আছে, আর পাশের বাড়ির একটা ছেলে বসা ছিল, সেও ওয়াজ শুনছে। এই চাচাতো ভাইয়ের নাম হচ্ছে সাইমন, আর পাশের বাড়ির ছেলেটার নাম হচ্ছে সাব্বির। হঠাৎ করে ওরা একটা জিনিস দেখে চিৎকার করে ওঠে, দুজনেই একসাথে দেখে। ওরা দেখে তাদের বাড়ির কাছে যে কাঁঠাল গাছটা রয়েছে, ওই কাঁঠাল গাছের একটু উপর দিয়ে সাদা মেঘের মতো কিছু একটা ভেসে যাচ্ছে। মনে হচ্ছে জিনিসটা পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, আর মেঘটার আকৃতি ছিল একটা বেশ বড়সড় আকৃতির মানুষের মতো। এই মেঘটা ছিল অস্বাভাবিক রকমের সাদা। মেঘের মধ্যে যদি আলো জ্বলে তাহলে মেঘ কেমন উজ্জ্বল দেখায়, ওরকমই দেখাচ্ছিল। ওরা দুজনই বেশ ভয় পেয়ে যায়, চিৎকার চেঁচামেচি শুরু করে। পাশে যে দাদা ছিল সে জিজ্ঞেস করেছে কি হয়েছে, বলে এই ঘটনা দাদা, এই যে এই জিনিস দেখলাম। তো তখন আবার দাদি চলে আসছেন, দাদি এসে বলেন কি হয়েছে, উনি শুনলেন। তখন দাদি বলেন যে এই চুপ থাক, এটা নিয়ে চিৎকার চেঁচামেচির কিছু নাই। ওই যে কাঁঠাল গাছটা আছে না, ওখানে মাঝে মাঝেই কয়েকটা পরী এসে বসে, এটা নিয়ে খুব বেশি হই হট্টগোল করার দরকার নেই, যা দেখছিস এখন চুপ। এদিকে হয় কি, ওই সময় তো ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, এই ঘটনার পরপরই ইলেকট্রিসিটি চলে আসে। তখন এই নাবিকের একজন কাজিন, এই চাচার বড় ছেলে, অর্থাৎ ছোট চাচার বড় ছেলে, তার নাম হচ্ছে নাবিল, সে তার ফোন চার্জ দিতে এই নাবিকদের ঘরে চলে যায়। সে যখন নাকি ফিরছিল, ফেরার পর এমন একটা ভয় পেয়েছে, সে হাঁপাতে হাঁপাতে এখানে চলে আসে। কি হয়েছে? তখন বলে যে আগে আমাকে একটু পানি খাওয়াও, আমি বলতে পারছি না, কথা বলতে পারছি না। বোঝাই যাচ্ছে যে নাবিল খুব ভয় পেয়েছে। একটু ধাতস্থ হবার পর নাবিল যখন বলে আসল ঘটনা, এটা শুনে তো অন্যরাও চমকে ওঠে, বিশেষ করে এই যে সাব্বির, সাইমন এরা। নাবিল বলছে সে ফোনটা যখন চার্জে লাগিয়ে এদিক দিয়ে আসছিল, ওই কাঁঠাল গাছটার কাছে যখন আসছে তখন মনে হচ্ছে কাঁঠাল গাছটা মনে হলো এক পাশে আস্তে করে হেলে গেল। মনে হচ্ছে এমন ভারী কিছু ওই কাঁঠাল গাছটার উপর বসেছে, কাঁঠাল গাছটা লোড নিতে পারছে না, এক পাশে হেলে গেছে। কি মনে করে নাবিল তাকিয়েছে উপরের দিকে যখনই তাকিয়েছে তখন দেখে যে 3 কি 4টার মতো মেঘের মতো কিছু ডালের উপর বসে আছে, এবং দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো মানুষের মতো অবয়ব, কিন্তু মানুষ না, চেহারাটা বোঝা যাচ্ছে না, তবে সাদা কিছু। আর এরা ফিস করে নিজেদের মধ্যে কিছু একটা কথা বলছে। এইটা দেখার পর মূলত সে ওই দিক দিয়ে দিয়েছে দৌড়। যখন বাড়িতে চলে আসে এরপর তো সেই যে এভাবে হাঁপাচ্ছে। এদিকে কিছু সময় আগে এই যে সাইমন আর সাব্বির, তারা দেখেছে যে সাদা মেঘের মতো মানুষের আকৃতির মতো কিছু একটা ওই কাঁঠাল গাছের ওই দিকে যাচ্ছে। দাদির কথাই সত্য হলো যে ওখানে কয়েকটা পরী নাকি বসে, আর তারা যখন আসে মেঘের আকৃতিতে আসে, তাদেরকে মাঝে মাঝেই ওই কাঁঠাল গাছে দেখা যায়।
এখন ভয় তো পেয়েছে এরা তিনজনই, নাবিল পেয়েছে, সাইমন পেয়েছে, সাব্বির পেয়েছে। কি করা যায়? ওই সময় দাদি আর দাদা ওনারা যেই সূরা কিরাত জানতেন, 3 কুল, আয়াতুল কুরসি, আরও কিছু দোয়া দুরূদ পড়ে ঝাড়ফুঁক করে দেন তিনজনকে। আর ওনাদের কাছাকাছি একটা হিন্দু বাড়ি রয়েছে, সেখানে সুকণ্ঠ নামে একজন পুরোহিত আছে। উনি এই জিন রিলেটেড বিভিন্ন সমস্যার সমাধানের জন্য চেষ্টা করেন আর কি। তার কাছে নিয়ে যাওয়া হয় তিনজনকে। উনিও ওনার জায়গা থেকে ঝাড়ফুঁক করে দেন, লবণ পরা খাইয়ে দেন এবং বলেন এটা নিয়ে আর ভয়ের কিছু নাই, আর কিছু হবে না, তোমাদের শারীরিকও কোনো সমস্যা হবে না, আর যা দেখেছো এরাও তোমাদের ক্ষতি করার জন্য আসবে না। তো উনি চলে যান, এরপরে আর তেমন কিছুই হয়নি। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন যে এরকম অল্প বয়স্ক যারা আছে, কিশোর বা বালক, হঠাৎ করে যদি এই রকম দৃশ্য রাতের বেলা চোখের সামনে চলে আসে, তখন কি বয়স কোনো ফ্যাক্ট? নিশ্চয়ই না, বয়স কোনো বিষয়ই না। যে কোনো বয়সের মানুষ ভয় পেতে বাধ্য। তাহলে ওদের বেলায় তো এটা আরও বেশি কার্যকর হবে, তাই না? সেটাই হয়েছে। তবে আল্লাহর রহমতে ওদের শারীরিক তেমন কোনো সমস্যা হয়নি। ধন্যবাদ জানাচ্ছি নাবিককে তোমার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডের ঘটনাগুলো এ পর্যন্তই ছিল। আশা করছি আজকের এপিসোডের ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের এপিসোড থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনার ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।